গল্পের নাম হৃদয়াসিক্ত কাঠগোলাপ। লেখনীতে সাদিয়া জাহান উম্মি। গল্পের দ্বিতীয় পর্ব। সকাল থেকে বিশালভাবে তোড়জোড় চলছে। আজ আরাবি আর জায়ানের গায়ে হলুদ। দুজনের গায়ে হলুদ একসাথেই হবে, এটা জায়ানের আদেশ। এর জন্যে একটা কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে। জায়ানের পাগলামিতে সে কি হাসাহাসি ওর পরিবারের, কিন্তু এতে অবশ্য জায়ানের কোনো ভাবাবেগ দেখা যায়নি। সে সর্বদা আগের মতোই নির্বিকার। নূর এসব আরাবিকে জানাতে সেও হেসেছে। তাকে ঘিরে যে লোকটার কত শত পাগলামি। আরাবি এসব ভাবতে ভাবতেই বিছানায় রাখা জায়ানদের বাড়ি থেকে হলুদের যাবতীয় সব কিছু দিয়ে গিয়েছে। সবকিছু কেমন যেন লাগছে। মনের মাঝে অন্যরকম একটা মিশ্র অনুভূতি হচ্ছে। কালকের পর থেকে জায়ান নামক ব্যক্তিটার সাথে ওর অস্তিত্ব আজীবনের জন্যে জুড়ে যাবে। হলুদের লেহেঙ্গাটায় হাত ছোঁয়ালো আরাবি। ভীষণ সুন্দর লেহেঙ্গাটা। ওর বিয়ের যাবতীয় সবকিছু নাকি জায়ান নিজে পছন্দ করে কিনেছে। কারো পছন্দের মতো নেইনি। হাসল আরাবি জায়ানের কথা ভেবে। গাল দুটো লজ্জায় গরম হয়ে উঠল। এতে শ্যামবর্ণের আরাবিকে লজ্জাবতী অবস্থায় কি যে সুন্দর লাগে। এই জন্যেই বুঝি জায়ান বারে বারে আরাবিকে লজ্জা দেয়। আরাবির ঠোঁটের কোণে মুচকি হাসি। আরাবি যখন নিজের ভাবনায় ব্যস্ত, তখন আলিফা এসে তাড়া দিল আরাবিকে। কিরে, তৈরি হবি না? সময় বেশি নেই তো। ভরকে গেল আরাবি। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকালো। আসলেই সময় বেশি নেই। জলদি কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। আরাবি দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আলিফা এইবার আরাবিকে মেকআপ করে দিতে লাগল। আলিফা একজন মেকআপ আর্টিস্ট, তবে ওর কোনো পার্লার নেই। মাত্র কয়েক মাস হলো মেকআপ কোর্স করেছে। ভীষণ সুন্দর করে সাজায় মেয়েটা। এটা অবশ্য শখের বসে শিখা। আরাবি বলে উঠল, কত করে বললাম একটা পার্লার দে। কি সুন্দর সাজিয়ে দিস তুই। আলিফা হেসে বলে, এইটা তো এমনি শখের বসে শিখেছি। আচ্ছা দেখি, ভবিষ্যতে ইচ্ছে হলে খুলবনে। এখন চুপচাপ থাক। নরিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। পরে জায়ান ভাইয়া আমাকে দোষ দিবে। আরাবি হেসে দিল। আলিফার কথার ধরনে হেসে দিল। আলিফা আরাবিকে সুন্দর করে সাজানো শেষ করল। আরাবিকে সম্পূর্ণ রূপে সাজিয়ে আলিফা মুগ্ধ হয়ে বলে, ইস, কি যে সুন্দর লাগছে না তোকে। ভাইয়া দেখলে নিশ্চিত পাগল হয়ে যাবে। আরাবি হাসল, বলল, তুই কি কম সুন্দর নাকি? আমাকে সুন্দর বলছিস? তাহলে তো তুই সাজলে তোকে পুরো হুরপ্রি লাগবে। তাড়াতাড়ি সেজে গুজে নে। আলিফাও তৈরি হতে চলে গেল। আলিফা পরেছে সারারা ড্রেস। ওকেও কোনো অংশে কম সুন্দর লাগছে না। ওরা তৈরি হতেই দরজায় টোকা পড়ল। শোনা গেল ফাহিমের কণ্ঠস্বর, কিরে, হলো তোদের? এখনই বের হব আমরা। আরাবি গিয়ে দরজা খুলে দিল। ফাহিম বোনকে দেখে মুগ্ধ হল। আরাবির গায়ের রং শ্যামলা বলে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তবে তারা তো আর জানে না শ্যামবর্ণের এই মেয়েটাকে ঠিক কতটা মায়াবতী লাগে। ফাহিম বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মাশা আল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। আরাবি মিষ্টি হাসল। পাশ থেকে আলিফা এসে বলে, আমাকে কেমন লাগছে ফাহিম ভাইয়া? ফাহিম হেসে বলে, তোকেও খুব সুন্দর লাগছে, মাশা আল্লাহ। আলিফা খুশি হয়ে গেল। আরাবি আর আলিফাকে নিয়ে বসার ঘরে আসলো ফাহিম। আরাবি সোজা হেঁটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। জিহাদ সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। আরাবির চুলে চুমু দিয়ে বলেন, একদম আমার মায়ের মতো সুন্দর লাগছে। একদম একটা মিষ্টিপ্রি লাগছে। আরাবির চোখ ভরে আসলো। আর মাত্র একটা দিন আছে এই মানুষগুলো কাছে। এইসব ভাবলেই আরাবির বুক ভার হয়ে আসে।
বুকের মাঝে আপনজনদের ছেড়ে চলে যাবার হাহাকারের ঝড় উঠে। আরাবির কেঁদে দেওয়ার মতো অবস্থা দেখে আলিফা জোরপূর্বক হেসে বলে, আরে কি করছিস? কান্নাকাটি করে আমার এত কষ্ট করে দেওয়া মেকআপ নষ্ট করিস না। ফ্রিতে সাজিয়ে দিয়েছি। কেঁদে কেটে তা নষ্ট করলে টাকা দিতে হবে কিন্তু বলে দিলাম। জিহাদ সাহেব হেসে দিলেন। আরাবিকে বুক থেকে তুলে নিলেন। মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, কোনো কান্নাকাটি করা যাবে না। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন এগুলো। মন ভরে উপভোগ করবে। দিনশেষে এইগুলোই সুন্দর কিছু স্মৃতি হয়ে থাকবে। আরাবি চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল। তারপর লিপি বেগমের কাছে গেল। মাকে গিয়ে জড়িয়ে ধরল। লিপি বেগম অবাক হলেন, তবে কিছু বললেন না। তিনিও আরাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে দিলেন। আরাবি যেন এটুকুতেই খুশিতে পাগলপ্রায় হয়ে গিয়েছে। এদিকে ফাহিম হাতের ঘড়িতে সময় দেখে সবাইকে তাড়া দিতে লাগল, আর দাঁড়িয়ে থেকো না, জলদি চলো, না হলে লেট হয়ে যাবে। চলো চলো। নিচে গাড়ি দাঁড়িয়ে সেই কখন থেকে। গাড়ি এসে পৌঁছালো সুসজ্জিত ঝলমলে একটা বিল্ডিংয়ের সামনে। সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াল। ফাহিম এসে আরাবিকে গাড়ি থেকে নামতে সাহায্য করছে। আরাবি কমিউনিটি সেন্টারের গেটের সামনে একটা বিশাল বোর্ড দাঁড় করানো দেখল। সেখানে লিখা, আজ জায়ান আরাবির হলুদ ছোঁয়া। কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করল সবাই। প্রায় সংখ্যক মেহমান এসে পড়েছে। জায়ানরা এখনো আসেনি, তাদের একটু দেরি হবে। ফাহিম আলিফাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলে আরাবিকে নিয়ে এখানে অপেক্ষা করতে। জায়ান ওরা আসলেই যেন বের হয়। আলিফা আরাবিকে নিয়ে সেই রুমে চলে গেল। বিছানায় বসে হাসফা শ করছে আরাবি। সেই যে সকাল থেকে বুকটা ধুকপুক করা শুরু করেছে তো করেছেই। থামাথামির নাম গন্ধ নেই। হাত পা ঘেমে যাচ্ছে বারবার। এখানে আসা অবধি কত গ্লাস পানি খেয়ে নিয়েছে আরাবি, তাও যেন বারবার গলা শুকিয়ে যাচ্ছে। আলিফাটা সেই যে ওয়াশরুমে গিয়েছে, আসার নামগন্ধ নেই। হঠাৎ বাহির থেকে শোরগোলের আওয়াজ ভেসে আসল। আরাবি বুঝল জায়ানরা এসে পড়েছে। বুকের মাঝে এইবার কামড়ে ধরল যেন। ইস, কিরকম সুখময় যেন এই যন্ত্রণা। আরাবি শক্ত হয়ে বসে রইল। আরাবির ভাবনার মাঝেই হঠাৎ আরাবির ফোন বেজে উঠল। আরাবি ব্যাগ থেকে ফোন বের করে দেখে জায়ান নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। কলিজাটা ছাত করে উঠল। এই লোক এখানে এসেও কেন কল করছে ওকে? এখন আরাবি কথা বলবে কিভাবে? ওর গলা দিয়ে তো কথাই বের হবে না। যেই অবস্থা ওর। আকাশসম চিন্তার মাঝেই প্রথমবার কলটা ধরতে পারল না আরাবি। দ্বিতীয়বার ফোন বেজে উঠতেই আরাবি কাপা হাতে ফোন রিসিভ করল। কাপা গলায় নিজেই আগেই সালাম দিল। ওই পাশ থেকে জায়ান সালামের জবাব নিয়ে নরম গলায় বলে, ফিলিং নার্ভাস। আরাবি সময় নিয়ে উত্তর দিল, থু, আমিও নার্ভাস। অবাক হলো আরাবি। জায়ান ছেলে হয়েও নার্ভাস হচ্ছে। এমন একটা কথায় আরাবি হাসবে নাকি জায়ানকে সান্ত্বনা দিবে ভেবে পেল না। ওই পাশ হতে জায়ানের শান্ত কণ্ঠ, ছেলে হয়েও আমি কেন নার্ভাস জিজ্ঞেস করবে না? আরাবি মিনমিন করে বলল, কেন? তোমার জন্যে। অবাক আরাবি, আমার জন্যে? হ্যাঁ। আমি কি করেছি? বলো একটু পর আমার সাথে কি কি করবে? এই যে তুমি এখন সুন্দরভাবে সেজেছ, নিশ্চয়ই তোমাকে একেবারে হলুদপরি লাগছে। এখন তোমাকে এই রূপে দেখব একটু পর আমি। তখন আমার কি হবে ভাবতে পারছো তুমি? আমি পাগল না হয়ে যাই? মাথা টাথা খারাপ হয়ে যাবে আমার। পরে সবার সামনে কন্ট্রোললেস হয়ে গেলে তোমাকে চুমু টুমু না খেয়ে বসি। পরে তুমি আর কালকে বাসর রাতে আমার কাছেই আর আসবে না। তখন আমি কি করব বলো তো?
কতটা নার্ভাস আমি জানো তুমি এসব ভেবে? চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। আরাবি হা হয়ে গিয়েছে। ও আরও কত কি ভাবল। কিন্তু জায়ান ওর সবকিছু উল্টেপাল্টে দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। খামোখা কি আর আরাবি লোকটাকে অসভ্য উপাধি দিয়েছে। ওর ভাবনার মাঝে ফোনের ওপাশ হতে জায়ানের অস্থির কণ্ঠস্বর ভেসে আসল। আরাবি কথা বলছো না কেন? আমার কষ্টটা অনুভব করো। আমি কতটা চিন্তিত। কোথায় আমাকে প্রেম প্রেম কথা বলে সান্ত্বনা দিবে তা না করে চুপ করে আছো। জানো আমি কাল রাতে একটুও ঘুমাতে পারিনি। জেগে জেগে তোমায় নিয়ে কত কি করেছি। তোমাকে কত যে আদর করেছি। ইস, কালকের দিনটা আসছে না কেন? এত দেরি কেন লাগছে? এইসব হলুদের ফাংশন কে আবিষ্কার করেছে? তাকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছে করছে। কোনো হলুদ টলুদের অনুষ্ঠান না করে ডিরেক্ট বিয়ে করে নিবে, এতেই না আমার মতো অস্থির মানুষ শান্ত হবে। এসব অপেক্ষা ভালো লাগে না। আমি তো অনেক বেশি অস্থির। কাল না জানি কবুল বলেই ডিরেক্ট বাসর ঘরে নিয়ে ঢুকে চুমুটুমু খেয়ে। জায়ানের এইসব ভয়ঙ্কর কথাবার্তা সহ্য করতে না পেরে আরাবি চেঁচিয়ে উঠল, বন্ধ করুন আপনার এসব অসভ্য কথাবার্তা। তুমি তো আমার কথা শুনলেই। জায়ানের কথা পুরোটা শোনার আগেই আরাবি ফোন কেটে দিল। লজ্জায় পুরো শরীর গরম হয়ে গিয়েছে আরাবির। সারা শরীর লজ্জায় ভয়াবহভাবে কাঁপছে। এমনিতে তো অন্য কারো সামনে বোম মারলেও সহজে কথা বের হয় না, আর ওর কাছে আসলেই যেন তার টকিং মেশিন অবিরাম চলতে শুরু করে। কোনো বাধা নিষেধ নেই। এমন এক নির্লজ্জ লোকের সাথে আরাবি থাকবে কিভাবে? এমন ভয়ঙ্কর কথাবার্তা যে কেউ এমন অনায়াসে বলতে পারে কাশ্মীনকালেই ভাবেনি। আর সেটা যে ওর কপালেই এসে জুটবে। আরাবি বিড়বিড় করল, অসভ্য ঠোঁটকাটা লোক। লাগাম নেই লোকটার, একদম নেই। আরাবি দুহাতে মুখ ঢেকে ফেলল। ভীষণ গরম হয়ে আছে সারা মুখশ্রীর আরাবির। লজ্জায় চোখ ভিজে উঠেছে আরাবির। জায়ানের সেই উল্টাপাল্টা কথা শুনে আরাবি ধ্যান মেরে বসে রইল কতক্ষণ। তারপর কিছু একটা ভেবে জায়ানকে মেসেজ করল, আমি ওখানে আসলে, প্লিজ এমন কিছু করবেন না, যাতে আমি মানুষের সামনে লজ্জায় পড়ি। প্লিজ একটু বুঝুন। আমি একটা মেয়ে। আপনি এমন করলে আমার কি পরিমাণ লজ্জা লাগে আপনি বুঝতে পারবেন না। আপনি এমন করবেন না, প্রমিস করুন। আর যদি করেন তাহলে আমি আমার সাজসজ্জা সব নষ্ট করে ফেলব। তখন দেখব আপনি কি করেন। মেসেজটা সেন্ড করেই লম্বা শ্বাস ফেলল আরাবি। যদি এইবার লোকটার একটু মতিগতি ঠিক হয়। কিন্তু ওকে অবাক করে দিয়ে জায়ান মেসেজ দিল, আমি এভাবে তোমার সাথে কথা বললে কি তোমার বিরক্ত লাগে? অসহ্য লাগে আমায় আরাবি। আরাবি মেসেজটা পড়ে থমকে গেল। ঠিক কি বলবে ও ভাষা খুঁজে পেল না। ওর জায়ানকে কোনোকালেই বিরক্ত বা অসহ্য লাগে না, বরং লোকটার পাগলামিগুলো ওর ভালো লাগে। সব মেয়েরাই এমন একটা স্বামী চায়, যারা নাকি তাদের স্ত্রীদের জন্যে পাগল থাকে, শত শত পাগলামি করে, তার কেয়ার করে, ভালোবাসে। আর আরাবি তো ভাগ্য করে জায়ানকে পেয়েছে। সেখানে লোকটাকে বিরক্ত লাগবে কেন? জায়ান যখন ওকে লজ্জা দেওয়ার জন্যে দুষ্টু কথা বলে আরাবির ভালো লাগে। যখন জায়ান আরাবির দিকে মুগ্ধ চোখে তাকায় তখন আরাবির ভালো লাগে। মোট কথা গোটা জায়ানকেই তার ভালো লাগে। বিগত 14-15 দিনের মাঝে জায়ানের সাথে অনেকবার দেখা হয়েছে আরাবির। দুজনে একসাথে টাইম স্পেন্ড করেছে। তখন জায়ান আরাবির অনেক খেয়াল রাখত। একবার আরাবি রাস্তায় ইটের পা বেজে পড়ে যেতে নিয়েছিল। জায়ানের কারণে বেঁচে গিয়েছিল, তবে পায়ের একটু ব্যথা পেয়েছিল। ওর ওই একটুখানি ব্যথার জন্যে লোকটার কত শত পাগলামি। যেন ব্যথাটা ও না জায়ান পেয়েছে।
যে ওর একটুখানি কষ্টে এমন ডেসপারেট হয়ে পড়ে সেই মানুষটিকে ওর বিরক্ত বা অসহ্য লাগবে কেন? আরাবির মন খারাপ হল। লোকটা কি ওর কথায় রাগ করেছে? আরাবি মুখ গোমরা করে মেসেজের রিপ্লাই দিল, আমি কখনো বলেছি এসব? তাহলে এভাবে বলছেন কেন? আপনি কি আমার কথায় রাগ করেছেন? জবাব আসলো সাথে সাথে জায়ানের, না, রাগ করেনি। আমি নিজেই দুঃখিত। আসলে তোমাকে আর একটা দিন পরেই নিজের করে পাবো সারা জীবনের জন্যে। তাই অনেক ডেসপারেট হয়ে পড়েছিলাম। সেই থেকেই ওই কথাগুলো বলেছি। আমি অনেক সরি। ভয় পেও না। আর এমন কিছু করব না যা তোমার ভালো লাগে না। আরাবি চোখ ভরে আসলো। জায়ানের মেসেজে বুঝায় যাচ্ছে স্পষ্ট, লোকটা রাগ করেছে। এমন করে বলছেন কেন? আমি কি বলেছি আমার ভালো লাগে না? আমি শুধু বুঝাতে চেয়েছি যে আপনি একটু আগে যেসব কথা বলেছেন, ওরকম যদি সত্যি সত্যি সবার সামনে করেন, তাহলে এতগুলো মানুষের সামনে আমি অনেক লজ্জা পাব। আমি মেয়ে মানুষ, বুঝে নিত। বুঝতে পেরেছি। আমি আসলে অস্থির হয়ে ওসব বলে ফেলেছি। কিন্তু আমি এতটাও বোকা না যে তোমার অসম্মান হবে তা তোমার ভালো লাগবে না। এমন কোনো কাজ আমি তোমার মতের বিরুদ্ধে গিয়ে করব। জায়ান সাখাওয়াত এতটাও খারাপ মানুষ না। রাগ করে কথা বলছেন কেন? রাগ করবেন না। আচ্ছা, আমি সরি। আরাবি মেসেজটা করে চুপ করে বসে রইল। কিন্তু এরপর আর জায়ানের কোনো রকম মেসেজ আসলো না। আরাবি বসেই রইল ফোন হাতে নিয়ে। এতক্ষণের সব আনন্দ আর ভালো লাগা যেন মাটি হয়ে গেল। মন খারাপেরা এসে ভিড় জমালো আরাবির কাছে। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছে নূর। আরাবিকে খুঁজতেছিল। পরে জানতে পারল আরাবি নিচের ফ্লোরের রুমে আছে। আলিফাও সাথে যাচ্ছে। তবে আলিফা আগে আগে নেমে গিয়েছে। নূরও এই কারণে তড়িঘড়ি করে নামার জন্য পা বাড়াল। হঠাৎ করে সারারায় নিচের পাটে পা আটকে পড়ে যেতে নিতেই ভয় চিৎকার করে উঠে নূর। কিন্তু শরীরে কোনোরকম ব্যথা অনুভব করতে না পেরে পিটপিটিয়ে তাকায় নূর। তাকাতেই ওর চোখের সামনে ফাহিমের মুখশ্রী ভেসে উঠে। নিজেকে ফাহিমের বাহুডোরে দেখে তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়ায় নূর। ফাহিম নূরকে ছেড়ে দিয়ে বলে, আর ইউ ওকে? নূর নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়, হ্যাঁ, ঠিক আছি আমি। এত তাড়াহুড়ো করার কি আছে? আস্তে ধীরে নামা যায় না? নাকি কোনো ট্রেন ছুটে যাচ্ছে তোমার? এখনই তো মুখ টুক পরে ফাটিয়ে ফেলতে। বাচ্চাদের মতো খালি দৌড়াদৌড়ি। ফাহিমের করা কথাটুক সব হজম করলেও নূর ফাহিম ওকে বাচ্চা বলায় সেটা মানতে পারল না। রেগে দু কোমরে হাত দিয়ে বলল, এই আপনি আমায় বাচ্চা বললেন কেন? নির্বিকার ভঙ্গিতে দাঁড়ানো ফাহিম বাঁকা হেসে বলে, বাচ্চাদের বাচ্চা বলবো না তো কি বলবো? খবরদার আমায় বাচ্চা বলবেন না। ভালো হবে না কিন্তু। আচ্ছা তাহলে বুড়ি দাদু বলি। নূর এইবার ভয়ানক রেগে গেল। তেরেমের আসলো ফাহিমের দিকে। আঙুল উঁচু করে বলে, এই কি বললেন আপনি? আমাকে দেখে কি আপনার বুড়ো মনে হয়? হ্যাঁ, আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আপনি আমাকে বুড়ো বানিয়ে দিলেন। ফাহিম দু আঙুলের সাহায্যে নূরের উঁচু করে রাখা আঙুলটা ধরে নামিয়ে দিল। কেমন যেন করে উঠল নূরের মনের ভিতর। কেঁপে উঠল শরীর ফাহিমের এই একটুখানি ছোঁয়াতে। দ্রুত দুপা পিছিয়ে গেল নূর। ফাহিম ভ্রু কুঁচকে বলল, বাচ্চা বললেও দোষ, বুড়ো বললেও দোষ। কি বলবো তাহলে? নূর কেমন যেন দমে গিয়েছে। কোনো জবাব না দিয়ে দ্রুত পায়ে নিচে নামা ধরল। ফাহিম হাসল, তবে কিছু বলল না। ফাহিম চলে যেতে নিতেই হঠাৎ একটা ডাকে থেমে গেল, এই যে শুনুন। ফাহিম ঘাড় ঘুরিয়ে তাকাতেই নূর ধীর আওয়াজে বলে, আমার নাম নূর, নূর সাখাওয়াত।
পরের বার মনে রাখবেন। নূর এটুকু বলেই দ্রুত পায়ে ছুটে চলে গেল। ফাহিম নূরের যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল। মেয়েটা এত বড় দেখলে বুঝাই যায় না, স্বভাবও কেমন ছটফটে বাচ্চাদের মতো। ফাহিম বিড়বিড় করল, নূর। নূর আর আলিফা আরও কয়েকজন মেয়ে মিলে আরাবিকে নিতে রুমে প্রবেশ করল। নূর গিয়ে ঝাপটে ধরল আরাবিকে। আরাবি মলিন হাসল। নূর ছটফটে কণ্ঠে বলে, ইস ভাবি কি সুন্দর লাগছে তোমাকে, আমি তো পুরো ফিদা। আরাবি মিষ্টি করে হাসল। নূরের গালে হাত দিয়ে বলে, তোমাকেও সুন্দর লাগছে, একেবারে পুতুলের মতো। আলিফা ভ্রু কুঁচকে তাকিয়ে আরাবির দিকে, তবে নূরকে উদ্দেশ্য করে বলে, নূর আরাবির মাথার উপর যে ওড়না ধরতে হবে সেটা ওই ব্যাগটায় আছে, বের করো তো। নূর আচ্ছা আপু বলে চলে গেল। আলিফা দ্রুত পায়ে এগিয়ে এসে আরাবিকে ফিসফিস করে জিজ্ঞেস করল, আরাবি কি হয়েছে তোর, মন খারাপ কেন? এই একটু আগেই তো ভালো ছিলি। আরাবি নিজের মন খারাপ লুকানোর চেষ্টা করতে লাগল। কথা ঘুরানোর জন্যে বলে, কোথায় গিয়েছিলি? আমি এখানে একা বসে থেকে কি বোর হচ্ছিলাম। আলিফা জিওভে কামড় দিয়ে বলল, ইস আমি ভুলেই গিয়েছিলাম। ওয়াশরুম থেকে বের হয়েই শুনতে পেলাম জায়ান ভাইয়ারা এসে পড়েছে, তাই সেদিকেই ছুট লাগিয়েছি। জায়ান ভাইয়াকে যা লাগছে না, তুই দেখলে পাগল হয়ে যাবি। আরাবি হালকা হাসল আলিফার কথায়, তবে কিছু বলল না। এরপর নূর ওড়না নিয়ে আসতেই সবাই আরাবিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হল। মিউজিক বক্সে জোরে সোরে গান বাজছে, তার সাথে সাথে তাল মিলিয়ে আরাবির অনেক আলিফা নূরও আছে, সাথে রয়েছে আরও মেয়েরা। আরাবির কাজিন আর জায়ানের কাজিনরা। আরাবির সেন্টারে প্রবেশ করতেই চারপাশ থেকে ফুল ছিটাতে লাগল সবাই। তবে আরাবির নজর স্টেজের উপরে রাখা চেয়ারে চোখ বন্ধ করে বসে থাকা মানুষটার উপর। সাদা পাঞ্জাবি পায়জামা, উপরে নীল কোটি পরিহিত জায়ানকে কি সুদর্শন যে লাগছে আরাবি বলে বুঝাতে পারবে না। আরাবি আর জায়ানের ড্রেসও সেম সেম। আরাবির হলুদ লেহেঙ্গায় নীল রঙের স্টোন, জারি সুতো আর সিকোয়েন্সের কাজ করা। সেই হিসেবেই জায়ানও এরকম ড্রেস আপ করেছে। আরাবি যেন চোখ সরাতেই পারছে না। অথচ দেখো লোকটা কিভাবে চোখ বন্ধ করে বসে আছে, যার জন্যে এত সাজসজ্জা এত কিছু করল আরাবি। সেই তো ফিরে তাকাচ্ছে না। চোখ ভিজে উঠতে চাইল আরাবির, তাও নিজেকে সামলে নিল। আরাবিকে স্টেজের কাছাকাছি আসতে দেখেই ইফতি জায়ানকে উদ্দেশ্য করে বলে, ভাই ভাবি এসে পড়েছে, এরকম করছো কেন? একটু আগেই না তুমি ভাবিকে দেখার জন্যে পাগল হয়ে গিয়েছিলে, এখন এমন করছো কেন? যাও ভাবিকে হেল্প করো স্টেজে উঠার জন্যে। জায়ানের কোন হেলদোল দেখা গেল না। ইফতি এইবার জায়ানের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, ভাই উঠো না, ভাবিকে হেল্প করো, যাও। জায়ান চোখ মেলে তাকালো ইফতির দিকে। ইফতি জায়ানের চোখ দেখে অবাক হয়ে গেল। চোখজোড়া লাল টকটকে হয়ে আছে জায়ানের। ইফতি ভাবল জায়ান কি কোনো কারণে রেগে আছে, কিন্তু কেন? একটু আগেও তো জায়ান স্বাভাবিক ছিল। ইফতি অস্থির গলায় বলে, ভাই কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন তোমাকে? জায়ান কপালে আঙুল ঘষে বলে, নাথিং সিরিয়াস, জাস্ট একটু হেডেক হচ্ছে লাউড স্পিকারের জন্যে। কফি খাবে ভাই? হু, না দরকার নেই, আমি ঠিক আছি। ইফতি কিছুই বলল না, তবে ভিতরে ভিতরে বেশ চিন্তা হচ্ছে ওর ভাইয়ের জন্যে। দীর্ঘশ্বাস ফেলল আরাবি। এদিকে জায়ান গম্ভীর মুখশ্রী নিয়ে এগিয়ে গেল স্টেজের সামনে। আরাবি তাকালো জায়ানের দিক। লোকটার দৃষ্টি অন্যদিকে। একটাবার ভুলেও তাকাচ্ছে না আরাবির দিকে জায়ান। আরাবি বহু কষ্টে নিজের কান্না ধরে রেখেছে।
জায়ান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আরাবি ওর হাত ধরছে না দেখে জায়ান এইবার দাঁতে দাঁত চেপে বলল, হাত ধরছ না কেন? চমকে উঠল আরাবি। জায়ানের কণ্ঠে যেন রাগ ঝরে পড়ছে। এত রাগ লোকটার। আরাবি কাপা হাতটা জায়ানের হাতে রাখল। জায়ান বেশ শক্তভাবে ধরেছে আরাবির হাত। তারপর আরাবিকে প্রায় টেনে উঠালো স্টেজে। বেশ ব্যথা পেল আরাবি হাতে। তাও কিছু বলল না। জায়ান আরাবিকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। ক্যামেরাম্যান তাদের ছবি তুলছে। সে বলল, আপনারা একটু হাসুন। আরাবি জোরপূর্বক হাসল। তবে জায়ান সেই যে গম্ভীর মুখ নিয়ে বসে। একটুও হাসল না। ইফতি বলে উঠে, আমার ভাই এমনই। আপনি ছবি তুলুন। ক্যামেরাম্যান বেশ কয়েকটা এইভাবে ছবি তুলল। এইবার বলল তাদের দাঁড়াতে বলে। দুজনকে নানানভাবে পোজ দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিল। জায়ান এগিয়ে এসে আরাবির কোমরে হাত রেখে নিজের কাছে টেনে আনল। জায়ানের ছোঁয়ায় কেঁপে উঠল আরাবি। তবে জায়ান সোজা সামনে তাকিয়ে। জায়ান আরাবিকে নিয়ে নানা রকম পোজ দিচ্ছে ছবি তোলার। তবে আরাবির দিকে তাকাচ্ছে না কোনোভাবেই। মুখশ্রী পাথরের মতো শক্ত করে রেখেছে। আরাবি আর সহ্য করতে পারল না। ধরা গলায় বলল, আমাকে কি এতটাই বাজে লাগছে? জবাব নেই জায়ানের। আরাবি আবারও বলে, অনেক বাজে লাগছে না? ছাড়ুন আপনি আমায়। সাজসজ্জার কোনো দরকার নেই। সব ধুয়ে মুছে আসি। আরাবির কথা শুনে জায়ান চিবিয়ে চিবিয়ে বলে, চুপচাপ এখানে থেকে আমি যেভাবে যা করছি তার সাথে তাল মেলাও। বেশি বাড়াবাড়ি করো না। মাথা এমনিতেই ঠিক নেই আমার। আরাবির কান্না পাচ্ছে প্রচুর। তবে চাইলেও কান্না করতে পারছে না। মূলত ও চাইছে না। আরাবি হাঁপানোর মতো করে বলে, এমন করছেন কেন? তাকাচ্ছেন না কেন আমার দিকে? আমি সরি তো। আর কখনো আপনাকে কষ্ট দেয় এমন কথা বলবো না। আমি বলেছি তোমাকে সরি বলতে। এভাবে বলবেন না। আমি কষ্ট পাচ্ছি। সেটা আগে ভাবা উচিত ছিল তোমার। জায়ান গম্ভীর গলায় বলল। আরাবি নিচু স্বরে বলে, আপনি যে আমার কথায় এত কষ্ট পাবেন ভাবিনি আমি। আপনি রাগ করে থাকবেন না। আমাদের জন্যে আজ একটা স্পেশাল দিন। আপনি এমন করলে কিভাবে হবে? জায়ান কোনো উত্তর দিল না। আরাবি আবার বলে, আমার দিকে কি কোনোদিন আপনি তাকাবেন না? না। সত্যি। জায়ান চুপ। আরাবি বলল, বিয়ে ক্যান্সেল করে দেই। আপনি যেহেতু আমার দিকে আর কোনোদিন। বাকি কথা আর সম্পূর্ণ করতে পারল না আরাবি। তার আগেই জায়ান থামিয়ে দিল। জায়ানের হাত আরাবির কোমরের দুপাশে ছিল। জায়ান আরাবির কোমর সজোরে চেপে ধরে। প্রায় এক প্রকার খামছে ধরেছে। আরাবি ব্যথায় আর্তনাদ করে উঠল। জায়ান রাগী গলায় বলে, আর একবার এইসব ফালতু কথা বললে মেরে ফেলব একদম। আরাবি এইবার নিজের কান্না থামাতে পারল না হার। জায়ানকে সরিয়ে দিল তৎক্ষণাৎ। চলে যেতে নিতেই আলিফা আর নূর জিজ্ঞেস করল কোথায় যাচ্ছে ও। আরাবি ওয়াশরুমের কথা বলে চলে গেল। কান্না থামাতে না পেরে আরাবি মুখে হাত চেপে ধরল। দ্রুত পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কেউ ওর কান্নারত মুখশ্রী দেখার আগেই ওর এখান থেকে যেতে হবে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে আরাবি। ভীষণ খারাপ লাগছে ওর। ও বুঝতে পেরেছে অনেক বড় একটা ভুল করে ফেলেছে ও। এমন একটা মেসেজ দেওয়া ওর উচিত হয়নি। জায়ান এমন কোনো কাজ করবে না যাতে ওর অসম্মান হয়। সেটা ও ভালোভাবেই জানে। কিভাবে যে পারল এমন একটা মেসেজ করতে। চোখ লাল হয়ে গিয়েছে আরাবি। মেকআপ ওয়াটার প্রুফ হওয়ায় কোনো সমস্যা হয়নি। আরাবি টিস্যু দিয়ে চোখ মুছে নেয়।
হাতে পানি নিয়ে হালকাভাবে চোখে দিল যাতে ওর মেকআপ নষ্ট না হয়। এতে সবাই নানান প্রশ্ন করবে। নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে আরাবি। ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে লাগলো স্টেজের দিক। হঠাৎ করে কেউ ওকে হেঁচকা টান দিয়ে একটা রুমে নিল। ভয় আতঙ্কে চিৎকার করতে নিবে তার আগেই জায়ান তার শক্তপোক্ত হাত দ্বারা আরাবির মুখ চেপে ধরল। আর ধীরে বলল, হুশ, একদম চেঁচাবে না। এটা আমি। জায়ানকে দেখে আরাবির চোখ আবারও ভিজে উঠল। ফুপিয়ে উঠল আরাবি। জায়ান দ্রুত হাত সরিয়ে দিল আরাবির মুখ থেকে। আরাবি ফোঁপাতে ফোঁপাতে বলে, আমি সরি বলছি। আর করব না। আমার কষ্ট হচ্ছে আপনি এমন করাই। আর করব না। আরাবি কান্নারত অবস্থায় আরও কিছু বলতে নিবে তার আগেই জায়ান টেনে আরাবিকে নিজের বুকের মাঝে নিয়ে আসলো। আরাবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলে, তোমার সরি বলতে হবে না আর। আমি সরি। তোমাকে শুধু শুধু এত কাঁদালাম। কান্না করো না তো। এই যে এখন আমি তোমার কাছে আছি। আরাবি জায়ানকে দুহাতে জড়িয়ে ধরল। অতঃপর করুণ গলায় বলে, আর রেগে নেই তো? না, আর রেগে নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, তবে আর কখনো এমন বোকামো করবে না। আমি মানুষটা খুব রাগী। রাগলে আমার মাথা ঠিক থাকে না। হুঁশ জ্ঞান হারিয়ে ফেলি। তুমি আমাকে এমন একটা মেসেজ করেছো বোকার মতো, যেটা পড়ে আমি অনেক কষ্ট পেয়েছি। সেই সাথে ভীষণ রেগেও গিয়েছি। তুমি ভাবলে কি করে আমি তোমাকে কষ্ট দিব আর এমন কিছু করব? জায়ানের শীতল কণ্ঠে উচ্চারিত প্রতিটা শব্দ যেন আরাবির বুকে তোলপাড় সৃষ্টি করছে। ও আসলেই অনেক বোকা। জায়ান আরাবিকে ছেড়ে দিয়ে আরাবিকে সোজা করে দাঁড় করালো। তারপর নিজের হাতের মুঠো খুলে একটা মলম সামনে ধরল ওর। আরাবি অবাক চোখে তাকালো। জায়ান নরম স্বরে বলল, তখন বিয়ে ক্যান্সেল করে দিবে শুনে রেগে গিয়েছিলাম। তাই তোমার কোমর খামচে দিয়েছি। এটা লাগিয়ে নাও এখন। দেখে নিও সেরে যাবে। জায়ান উল্টো দিকে ফিরে গেল, যাতে আরাবির অস্বস্তি না হয়। জায়ান ধীরে বলল, চলবে নাকি আমিও চলে যাব? আরাবি কাচুমাচু হয়ে বলল, ন না, ঠিক আছে। আরাবি লেহেঙ্গার উপরের পাটটা উঠালো। দেখল জায়ান খামচে ধরায় এক পাশ লাল হয়ে ফুলে উঠেছে। আরেক জায়গায় ডেবে গেছে জায়ানের হাতের নখ। আরাবি জায়ানের দেওয়া মলমটা লাগিয়ে নিল। তাড়াতাড়ি নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলল, হয়েছে এখন। জায়ান এইবার দ্রুত আরাবির দিকে ফিরে গেল। তারপর আরাবির কাছে এসে ওর গালে হাত দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, ভীষণ সুন্দর লাগছে। অনেক অনেক সুন্দর, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জায়ানের কথা শুনে আরাবি হালকা অভিমানী কণ্ঠে বলে, তখন তো তাকালেনই না। কে বলেছে তাকাইনি? চমকে উঠল আরাবি। মানে? তুমি সেন্টারে আসার সাথে সাথেই তোমাকে আমি দেখেছি। বিশ্বাস করো, তোমাকে দেখে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। হ্যাং হয়ে গিয়েছিলাম আমি। নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড কঠিন হয়ে পড়েছিল। তাই তো তাড়াতাড়ি করে চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলাম। কথাগুলো বলে মুচকি হাসল জায়ান। আরাবি মুগ্ধ হয়ে সেই হাসি দেখল। হাসলে কি সুন্দর লাগে লোকটাকে। জায়ান আরাবির একটা হাত ওর বুকের বা পাশে রাখল। আরাবি প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে জায়ানের হৃদস্পন্দন অনুভব করতে লাগল। জায়ান নেশালো কণ্ঠে বলে, এখন অনুভব করছো আমায়? তোমাকে দেখে আমার হৃদস্পন্দন কতটা তীব্রভাবে বিট করছে। তারপর হুট করে আবার আরাবিকে জড়িয়ে ধরে অস্থির গলায় বলল, তোমাকে দেখলেই আমি আর আমার মাঝে থাকি না আরাবি। নিজের সত্তাকে হারিয়ে ফেলি। আমি আগে এমন ছিলাম না আরাবি। তুমি আমায় পাল্টে দিয়েছ। আমি পাল্টে গেছি।
আমাকে সবাই ভয় পেলেও আমি শুধু তোমার কাছেই হেল্পলেস। তোমার কাছে আসলেই আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আরাবি জায়ানের আবেগঘন প্রতিটা বাক্য শুনে কেঁপে উঠছে। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসতে পারে তা জায়ানকে না দেখলে আরাবি জানত না। আরাবির ভীষণ লজ্জাও লাগছে এইভাবে জায়ানের বাহুডোরে থাকতে। তাই জায়ানকে ঠেলে সরিয়ে দিল। মাথা নিচু করে নিল লজ্জায়। জায়ান আরাবিকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসল। আরাবির কানের কাছে ফিসফিস করে বলল, এত লজ্জা পেও না। এরপর আবার আমার দ্বারা না জানি ভুল টুল হয়ে যায়। পরে তুমি আবার আমাকে কতষ্ট কথা শুনিয়ে দেবে। শুধু আজকের রাতটুকু আরাবি। এরপর কাল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব না। একটুও না। নিজেকে তখন কোথায় লুকাবে? এত লজ্জা পেলে হবে না। আমি সব লজ্জা ভেঙ্গে দিব। আরাবি শ্যামবর্ণের মুখশ্রীও যেন জায়ানের লাগামহীন কথাবার্তায় লাল হয়ে গিয়েছে। আরাবি দ্রুত উল্টো দিকে ফিরে গেল। লজ্জায় হাঁসফাঁস করে বলে, একক উদ্ধৃতি চিহ্ন ডট। প্লিজ থামুন না। দোহাই আপনায় আমায় আর লজ্জা দিয়েন না। আমি মরে যাব। জায়ান বাঁকা হাসল আরাবির কথায়। তারপর নিজেকে দ্রুত জেন্টেলম্যান রূপে এনে আরাবির হাত শক্ত করে ধরে বলে, চলো সবাই অপেক্ষায়। অতপর জায়ান আরাবি হাসিমুখে অনুষ্ঠানে হাজির হল। সবাই বেশ খুশি। হলুদের অনুষ্ঠান বেশ আনন্দ উল্লাসে মেতে উঠল। জায়ান আরাবিকে এরই মাঝেও একটু আধটু লজ্জা দিতে ভুলেনি। আরাবি আর জায়ানের দুষ্টুমিষ্টি খুনসুটি আর সবার আনন্দ উল্লাসের মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হল। অবশেষে কাঙ্ক্ষিত সেই দিনটি এসেই পড়ল। আজ আরাবি আর জায়ানের বিয়ে। বউ সাজে বসে আরাবি। একটু পরেই তাকে জায়ানের কাছে নিয়ে যাওয়া হবে। বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। বরপক্ষ আর কনেপক্ষের মাঝে বরযাত্রী প্রবেশের টাকার জন্যে তুমুল ঝগড়া চলছে। জায়ান এসে পড়েছে ওকে নিতে। আরাবিকে নিজের রানী করে নিয়ে যাওয়ার জন্যে এসে পড়েছে। আরাবির সারা শরীর কাঁপছে। চিন্তা, অস্থিরতা, ভয়, ভালো লাগা সব যে একসাথে ঝেঁকে ধরেছে ওকে। দুরু বুক নিয়ে বসে আরাবি। হাত দুটো মেলে ধরল আরাবি। কি গাঢ় সে রং মেহেদির। কাল জায়ান নিজে ওর নাম লিখে দিয়েছিল আরাবির হাতে। হাতে জায়ানের নামটা দেখে মুচকি হাসল আরাবি। উঠে দাঁড়ালো আরাবি। আয়নার সামনে গিয়ে নিজেকে আরেকবার পরখ করে নিল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, মাথায় সোনালি রঙের ওড়না দেওয়া, খোপা করা চুলগুলো লাল সাদা গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। গা ভর্তি স্বর্ণের গহনা সাথে ব্রাইডাল মেকআপ। একদম পারফেক্ট বউ লাগছে আরাবিকে। ভীষণ সুন্দর। জায়ান ওকে বউ সাজে দেখে কি রিয়েকশন দিবে ভেবেই লজ্জাতুর হাসল আরাবি। দুহাতে মুখ ঢেকে নিল। ওই মিয়া, এত কিপটা কেন আপনি? হ্যাঁ, আর বিয়ে তো আপনার না, তাই না? আপনি টাকা না দেওয়ার কে? হ্যাঁ জায়ান ভাইয়া, টাকা বাহির করুন জলদি। আলিফার কথায় ইফতি চোখ মুখ কুঁচকে ফেলল। বলল, মিয়া? এই মিয়া টিয়া এসব আবার কি? হ্যাঁ, আর সেম কথা তো আমিও বলতে পারি, তাই না? বিয়ে কি তোমার? তুমি টাকা চাইবে কেন? আলিফা রেগে বলে, বান্ধবীটা আমার। আমি টাকা চাইব না তো কে চাইবে? হ্যাঁ, এই ফিহা তুমি কিছু বলো। তোমারও তো বোনের বিয়ে। ফিহা নাকচ করে বলে, উফ আলিফা আপু, আমি কথা বললে তোমাকে এনেছি কেন? আমি এত চিল্লাপাল্লা করতে পারবো না। আমার গলা ব্যথা করবে। আমি দাঁড়িয়ে আছি, এটাই অনেক। আলিফা ফিহার কথায় রেগে বলে, ন্যাকা কোথাকার একটা। তারপর ইফতির দিকে ফিরে আবার বলে, টাকা না দিলে গেট ছাড়ব না। আর আমার বান্ধবীকেও দিব না। ফিরে যান আপনারা। ইফতি জায়ানের হাত ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাও আসব না।
টাকা তো আমি দিবই না। এই ভাইয়া চলো তো তুমি। জায়ান অসহায় হয়ে দুপক্ষের ঝগড়া দেখছে। তার মন চাচ্ছে এক্ষুনি ছুটে আরাবির কাছে চলে যেতে। আর ওরা কিনা কি ঝগড়াঝাটি করছে। আর ইফতি গাধাটাও বলছে চলে যাবে। এটার মাথা খারাপ নাকি? জায়ান ইফতির থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর বলে, ইফতি টাকাটা দিয়ে দে না। আলিফা জায়ানের এহেন কথা শুনে খুশিতে গদগদ হয়ে বলে, দেখছেন আমাদের দুলাভাই কত ভালো। ভাইয়া আপনি টাকা দিন। সবাই প্রবেশ করবে, শুধু আপনার এই ভাইকে বাহিরে ফেলে রাখুন। একে ঢুকতে দিব না আমি। বেটা কিপটা। নূরহা করে আলিফার দিকে তাকিয়ে। আলিফা যে এমন ঝগড়া করতে পারে ও ভাবতেই পারেনি। এতদিন তো কি সুন্দর করে ওদের সাথে কথা বলতো। নূর বলে উঠে, আলিফা আপু, তুমি এমন ঝগড়া করছো কেন? আলিফা এক হাত কোমরে রেখে আরেক হাত দিয়ে ইফতিকে দেখিয়ে নূরের উদ্দেশ্যে বলল, আমি ঝগড়া করছি নাকি তোমার এই ভাই ঝগড়া করছে? পুরাই মেয়ে মানুষের মতো ঝগড়াখুন্নি। ইভেন মেয়ে মানুষের থেকেও বেশি। ইফতি আলিফার কথা রেগেমেগে বলল, এই মেয়ে এই ঝগড়াখুন্নি কি? হ্যাঁ, এইগুলা কেমন ভাষা? জীবনেও এসব শুনিনি আমি। হোয়াট ইজ ঝগড়াখুন্নি? হ্যাঁ। ইফতির বলার ধরন দেখে আলিফা না হেসে পারল না। বেচারা রেগে লাল হয়ে গিয়েছে। আলিফা খিলখিলিয়ে হেসে দিল। ইফতির রাগ যেন সেখানেই গলে পানি হয়ে গেল। আলিফার দিকে হ্যাং মেরে তাকিয়ে রইল। আলিফার হাসির শব্দগুলো যেন ওর হৃদয়ের ঝংকার তুলে দিচ্ছে। ধ্যান ভাঙল নূরের ধাক্কায়। ইফতি ভাইয়া আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? পা ব্যথা করছে তো। ইফতি আলিফার দিকে তাকিয়ে বলল, দেখো তোমরা যা চাইছো এতটা দিব না। আমরা যা দিব তাই নেও। তারপর গেট ছেড়ে দেও। আলিফা দৃঢ় গলায় বলে, এক পয়সাও কম নেব না। জায়ান ভাইয়া আপনি টাকা দিবেন কিনা বলেন। এই ঝগড়াখুন্নি লোকটা বেশি করছে। এই বিয়ে কি আপনার? এমন করেন কেন? হ্যাঁ, বিয়ে কি তোমার? আমার বান্ধবীর বিয়ে। আমার ভাইয়ের বিয়ে। আপনি চুপ থাকুন। তুমি চুপ থাকো। জায়ান বিরক্ত হয়ে গেল এই দুটোর ঝগড়া দেখে। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বেচারার। জায়ান ধমকে উঠল, আমি বিয়ে করতে এসেছি এখানে, নাকি তোদের কমেডি শো দেখতে এসেছি? হ্যারি, আমাকে কি জোকার মনে হচ্ছে? এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ। নূর ভাইয়ের কথায় ফিক করে হেসে দিল। জায়ান নূরকে ধমক দিয়ে বলে, তুই হাসছিস কেন? নূর একগাল হাসল। বলল, ভাইয়া আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? জলদি বল। যদি আইডিয়া ভালো না হয়, তাহলে থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে দিব। আমার মাথা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে। জায়ানের কথায় নূর বিরক্ত হয়ে বলে, কথায় কথায় শুধু ধমকাও। এমন কেন তুমি? তুই বলবি। নূর মুখ ভেঙচি কেটে বলে, বলছি। তুমি ওদের বলো ভাবিকে এখানে আনতে। ভাবি যদি বলে আলিফা আপুরা যত টাকা চেয়েছে তাই দিতে, তাহলে তুমি দিয়ে দিবে। আর যদি না আনে তাহলে তুমি টাকা না দিয়েই ভিতরে প্রবেশ করবে। আমি সিউর ওরা ভাবিকে এখানে আনবে না। আর তোমার টাকাও দিতে হবে না। ইফতি ভাইয়া আর আরাবি আপুর ঝগড়াও থেমে যাবে। জায়ান বাঁকা হাসি দিল। বলল, পুরো একদিনের জন্যে আমার কার্ড তোর। ইয়াহু। জায়ান এইবার গলা খাকারি দিল। আলিফার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, আলিফা আমার কথা শুনো। আলিফা ইফতির সাথে ঝগড়া থামিয়ে জায়ানের দিকে ধ্যান দিল। জায়ান আবারও বলল, আমি এক শর্তে টাকা দিব। আলিফা ভ্রু কুঁচকে বলল, কি শর্ত? জায়ান বাঁকা হাসল। বলে উঠল, আরাবিকে এখানে নিয়ে এসো।
ও যদি নিজে আমাকে তোমাদের দাবি করা টাকা দিতে বলে আমি নির্দ্বিধায় টাকা দিয়ে দিব। আর যদি ওকে না আনতে পারো তাহলে 1 টাকাও আমি দিব না। তুমি গেট ছেড়ে দিবে এমনিতেই। আলিফা সাথে সাথে চেঁচিয়ে বলল, অসম্ভব, এখানে আরাবিকে আনাই যাবে না। তাহলে গেট ছেড়ে দেও, টাকার আশাও। জায়ানের কথায় আলিফা কাদো কাদো মুখে তাকালো। ইফতি ফিক করে হেসে দিল। আলিফার শরীর জ্বলে গেল ইফতির হাসিতে। রেগে বলে, এই একদম হাসবেন না, একেবারে দাঁত ভেঙে দিব আপনার। ইফতি হাসতে হাসতেই বলে, আমি তো হাসবই, দেখি তুমি কি করো। আলিফা রেগে কিছু বলবে তার আগেই জায়ান টান টান হয়ে দাঁড়িয়ে বলল, আলিফা কি করবে? আরাবিকে আনবে নাকি বিনা টাকায় গেট ছাড়বে? আলিফা অগ্নিচোখে ইফতির দিকে তাকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল। ইফতি আলিফাকে চলে যেতে দেখে ভাবুক গলায় বলে, এই মেয়ে কি সত্যি সত্যিই ভাবিকে আনতে চলে গেল নাকি? এদিকে জায়ান অস্থির হয়ে দাঁড়িয়ে। আলিফা যে আরাবিকে আনতে গিয়েছে তা সে ভালোভাবেই জানে। আরাবিকে এখনই দেখতে পাবে ভেবেই মনটা আরো ব্যাকুল হয়ে যাচ্ছে ওর। আরাবি যখন নিজের ভাবনায় ব্যস্ত তখন ঠাস করে দরজা খুলে ধূপধাপ পা ফেলে রুমে প্রবেশ করল আলিফা। চমকে উঠল আরাবি। আলিফা সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে, তোর দেবটা 1 নাম্বারের হারকিপটা সাথে একটা ঝগড়াখুন্নি। গেটের টাকা দিল না তো দিলই না। উফ, অসহ্য। তারপর আরাবির হাত ধরে বলে, এই চল তাড়াতাড়ি, হাতে সময় নেই। আরাবিকে টেনে নিয়ে যেতে নিবে কিন্তু তার আগে আবারও থেমে গেল আরাবি। আরাবির সোনালি ওড়না সামনের দিকে লম্বা করে রাখা, মানে ওর মুখশ্রী ঢাকার জন্যে সামনে একটু বড় রেখেছে। আরাবি তা মাথার উপরে উঠিয়ে রেখেছে। আলিফা এইবার তা নামিয়ে দিয়ে আরাবির মুখ ঢেকে দিল। তারপর বলে, জায়ান ভাইয়া বলেছে তোকে সেখানে নিয়ে যেতে। তুই যদি বলিস আমাদের দাবিকৃত টাকা দিয়ে দিতে তবেই সে দিবে। আর তোকে না আনলে সে 1 টাকাও দিবে না। টাকা ছাড়াই তাকে ঢুকতে দিতে বলেছে। এখন তোকে আমি সেখানে নিয়ে যাচ্ছি। ভুলেও তুই ঘুমটা উঠাবি না, বিয়ে পোড়ানোর আগে তোর মুখ জায়ান ভাইয়া যেন না দেখে। তুই শুধু সেখানে গিয়ে আমাদের টাকা দেওয়ার কথা বলেই চলে আসবি সোজা এখানে, বুঝেছিস? আরাবি এতক্ষণ হা করে আলিফার সব কথা শুনছিল। পরমুহূর্তেই হেসে দিল। আলিফা বিরক্ত হয়ে বলে, হাসিস না তো, চল। আলিফা সেখানে নিয়ে যেতে লাগলো আরাবিকে। আরাবি মনে মনে হাসল। সে তো জানে কোন টাকা দেওয়ার কিছুই না। লোকটা তাকে দেখার জন্যেই এমন শর্ত দিয়েছে। তবে বিয়ের আগে তো ওকে দেখতে পারবে না জায়ান, ভেবেই মুচকি হাসল আরাবি। এদিকে আরাবি লাল খয়েরি লেহেঙ্গা পরা, সোনালি ওড়না মাথায় জড়ানো আরাবিকে আসতে দেখে উৎসুক হয়ে দাঁড়িয়ে। কিন্তু ওর আশায় 1 গামলা পানি ঢেলে দিয়ে আরাবি বড় ঘোমটা দিয়ে ওর পুরো মুখ ঢেরে রেখেছে। আলিফা তো আরও 1 ধাপ উপরে। সে আরাবির সামনে একগাদা মানুষ দাঁড় করিয়ে দিল। এতে আগে যাও একটু দেখতে পাচ্ছিল, এখন তাও দেখতে পাচ্ছে না জায়ান। জায়ান বিরক্ত হয়ে গেল। অসহ্য কণ্ঠে বলল, এটা কি হলো আলিফা? আলিফা হেসে বলে, কি হলো দুলাভাই? এনেছি তো আরাবিকে। এই আরাবি দুলাভাইকে টাকা দিতে বল। আরাবি তো ধ্যান মেরে তাকিয়ে জায়ানের দিকে। ওর হুঁশ জ্ঞান নেই। ঘোমটার আড়াল থেকেই জায়ানকে দেখছে। লোকটাকে অসম্ভব সুন্দর লাগছে। খয়েরি রঙের শেরওয়ানির মাঝে সোনালি জারি সুতোর কাজ করা, মাথায় পাগড়ি পরে বর বেশে দাঁড়ানো জায়ানকে দেখে যেন আরাবির হৃদয় থমকে গিয়েছে। আরাবির মাঝে মধ্যে বিশ্বাস করতে কষ্ট হয় এমন একটা সুদর্শন পুরুষ নাকি আর একটু পরেই ওর স্বামী হয়ে যাবে। সেই সাথে হবে ওর অর্ধাঙ্গ, ওর চিরজীবনের সাথী, ওর জীবন সঙ্গী। আলিফা আরাবির নড়চড় না দেখে আরাবিকে ধাক্কা দিল। এতে যেন হুঁশ ফিরল আরাবির।
আলিফা কর্মর করে বলে, কিরে কিছু বলছিস না কেন? আরাবি যেন কথাই বলতে পারছে না। জায়ানকে দেখে যেন ওর বাকশক্তিও লোপ পেয়েছে। আরাবি বহু কষ্টে কাপা গলায় বলে, দিয়ে দিন না, ওরা যা চাইছে। আজই তো এমন করবে, সুতরাং দিয়ে দিন। কথাটা বলতে দেরি। আলিফা ইশারা করল আরাবির এক কাজিনকে। সে দ্রুত আরাবিকে সেখান থেকে নিয়ে গেল। ঘটনাটা দ্রুত ঘটল যে কেউ কিছুই বুঝলই না। আলিফা ইয়া বড় হাসি দিয়ে বলে, কি দুলাভাই, আপনার শর্ত আমি মেনেছি। এইবার টাকা দিন। আর কী বা করার আছে? বরপক্ষকে হার মানতে হল কনেপক্ষের কাছে। জায়ান গুনে গুনে পাক্কা নগদ 30,000 টাকা দিল আলিফার হাতে। অতপর আলিফা সুন্দরভাবে কেচি দিল জায়ানের হাতে। জায়ান গম্ভীর মুখ নিয়েই ফিতা কেটে দিল। সবাই হই হই করে উঠল। বরপক্ষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হল। ইফতি যেতে নিতেই আলিফা হাতের টাকা দিয়ে বাতাস করার দেখিয়ে বলে, ঝগড়াখুন্নি সরি আপনি তো ছেলে, ঝগড়াখুইন না হবে। এতক্ষণ আমি ভুল বলছিলাম। যাক, ঝগড়াখুইন না হেরে গেল। ইফতি কিছুই বলল না, শুধু 2 আঙুল ওর চোখের দিক ইশারা করে আবার আলিফার দিকে ইশারা করল। এমন 3-4 বার করল। মানে পড়ে তোমাকে দেখে নিবে, এমন বুঝালো। আলিফা ভেংচি কাটল। ইফতি রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। এদিকে আরাবির কাজিন আরাবিকে রুমে দিয়ে আসতেই আরাবি দ্রুত ঘোমটা উঠিয়ে জোরে জোরে শ্বাস নিল। লোকটাকে দেখে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছে। আরাবি বিছানায় বসে ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে নিল। ঠিক তখনই ব্যাগে রাখা আরাবির ফোনে মেসেজ টোন বেজে উঠল। আরাবি ফোনটা বের করে দেখে জায়ান মেসেজ করেছে। আরাবি দুরুদুরু বুক নিয়ে মেসেজ ওপেন করল। সেখানে লিখা, আমার তৃষ্ণা পেয়েছে, ভীষণ রকম তৃষ্ণা। স্নিগ্ধ এক কাঠগোলাপকে দেখার তৃষ্ণা পেয়েছে। আমার এই তৃষ্ণা যেন কাঠগোলাপ দ্রুত মিটিয়ে দেয়। আমি সেই অপেক্ষায় রইলাম। আরাবি আর জায়ানকে মুখোমুখি করে বসানো হয়েছে। তাদের সামনে লাল রঙের ওড়না দিয়ে দেওয়া, যাতে একে অপরকে দেখতে না পারে। কিন্তু ওড়নাটা পাতলা, জায়ান এতে আরাবিকে দেখতে পারছে। কিন্তু সমস্যা একটাই, আরাবি ওর সেই সোনালি রঙের ওড়না দিয়ে ইয়া বড় ঘোমটা টেনে বসে। তাই আরাবির চেহারা দেখতে পারছে নাও। জায়ান বিরক্তিতে মুখ দিয়ে এর মতো শব্দ করল। অবশেষে কাজী সাহেব নিজের কাজ শেষ করে জায়ানের উদ্দেশ্যে কবুল বলতে বলবেন। জায়ান এক পলক আরাবির দিকে তাকিয়ে ফতাফত 3 কবুল বলে ফেলল। এইবার আরাবির পালা, তাকে কবুল বলতে বলল কাজী। কিন্তু আরাবি নিশ্চুপ হয়ে বসে আছে। ওর কেন জানি মনে হচ্ছে ও কবুল বললেই ও আর ওর বাবা মায়ের থাকবে না। চিরতরের জন্যে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে। আরাবি কলিজাটা বোধহয় কেউ চেপে ধরে রেখেছে। বুক ফেটে কান্না আসছে ওর। কিছুতেই মুখ থেকে কবুল শব্দটা বের হচ্ছে না। ভীষণ কষ্ট লাগছে তার, বিশেষ করে ওর বাবা আর ভাইয়ের জন্যে। কাজী সাহেব আবারও কবুল বলতে বললেই আরাবি ঝরোঝরো করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বু ভাইয়া, আমি কবুল বলবো না। আমি বিয়ে করব না। আমি তোমাদের ছেড়ে যাব না। যাব না। কবুল বলবো না। জিহাদ সাহেব মেয়ের কান্না দেখে তিনিও কেঁদে দিলেন। তাড়াতাড়ি মেয়েকে বুকে আগলে নিলেন। ফাহিমেরও চোখজোড়া লাল হয়ে এসেছে। সে চাইলেও কাঁদতে পারছে না। ও কাঁদলে তো হবে না। ওর বাবা আর বোনকে তো ওকেই সামলাতে হবে। আরাবি বাবার বুকে মুখ গুজে চিৎকার করে কাঁদছে। সে কিছুতেই কাঁদছে। ওর একটাই কথা, কবুল বললেই নাকি ও চিরজীবনের জন্যে ওর পরিবার থেকে দূরে সরে যাবে। ফাহিম এসে আরাবির পাশে বসল। আরাবির মাথায় রাখতেই আরাবি জিহাদ সাহেবের বুক থেকে মাথা উঠিয়ে তাকাল।
ফাহিম দেখেই আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। ভাইয়া, আমি যাব না ভাইয়া, যাব না, আমি বিয়ে করব না, কবুল বলবো না। ফাহিম আরাবিকে বুকে জড়িয়ে নিল। আরাবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা আচ্ছা, তুই আগে শান্ত হো দেখি, যাস না তুই, এখানেই থাকিস, ঠিক আছে? আমি যেতে দিব না, কিন্তু বিয়ে তো করতে হবে, তাই না বোন? সবাই না হলে আমাদের বলবে, দেখো দেখো বিয়ের আসরে মেয়ে বিয়ে না করেই চলে গেছে। তখন আমাদের কতটা খারাপ লাগবে ভাবো। জায়ানেরও তো মন খারাপ হবে। আরাবি কিছুতেই রাজি হচ্ছে না। জায়ান শুধু শান্ত চোখে তাকিয়ে আরাবির দিকে। মেয়েটা কেঁদে কেটে বাবার আর ভাইয়ের বুক ভাসিয়ে দিচ্ছে। অবশেষে প্রায় আধা ঘন্টা যাবৎ জিহাদ সাহেব আর ফাহিম আরাবিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করল। কিন্তু আরাবির কান্নার রেশ কমল না। আরাবি হেঁচকি তুলতে তুলতে কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর কাবিননামায় জায়ানের স্বাক্ষর নিয়ে তারপর আরাবির স্বাক্ষর নেওয়া হল। আজ থেকে জায়ান আরাবি জুড়ে গেল একে অপরের সাথে সারা জীবনের জন্যে। স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনে বাঁধা পড়ল দুজন। আজ থেকে তাদের চিরজীবনের জন্যে একে অপরের হাত রেখে সকল বিপদ আপদের মোকাবেলা এগিয়ে যাওয়ার পথ পাড়ি দেওয়া শুরু হল। আজ থেকে তারা একে অপরের পরিপূরক। অবশেষে সকল নিয়ম রীতি শেষ করে বিদায়ের ঘণ্টা বেজে গেল। আরাবি ওর বাবা আর ভাইকে খামচে ধরে আছে। সে কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্যে। কান্না করতে করতে একটা কথাই বলছে, আমি যাব না, যাব না আমি। আব্বু, ভাইয়া, তোমরা তো বললে আমায় যেতে দিবে না, তাহলে এমন কেন করছো? যাব না আমি। জিহাদ সাহেবও কাঁদছেন। তিনি আরাবির হাত জায়ানের হাতে তুলে দিয়ে কান্নারত গলায় বলেন, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়ের খেয়াল রেখো, কখনো ওকে কষ্ট দিও না। ওর এমন পাগলামি সহ্য করতে পারবো না বাবা। জায়ান আরাবির হাতটা শক্ত করে ধরল। অতপর দৃঢ় কণ্ঠে বলল, এই যে হাত ধরলাম আর ছাড়ছি না। সারা জীবন ওকে আগলে রাখব, কথা দিলাম আব্বু। জিহাদ সাহেব কান্নায় পুরোপুরি ভেঙে পড়লেন। নিহান সাহেব বলেন, জিহাদ সাহেব কাঁদবেন না, ইনশাআল্লাহ আপনার মেয়েকে আমি আমার মেয়ে করেই রাখব। আমার নূর যেভাবে থাকে আরাবি মাও সেইভাবেই থাকবে। প্লিজ কাঁদবেন না। জিহাদ সাহেবকে লিপি বেগম ধরে রাখলেন। ফিহা চুপচাপ দাঁড়িয়ে। তার বেশ ভালোই লাগছে। আরাবিকে একটা মুসিবত মনে হয় ওর। ভালোই হবে ও বিদায় হলে, ভাবল ফিহা। এদিকে আরাবি জায়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফাহিমের কাছে গিয়ে ওকে ঝাপটে ধরে। শক্ত করে ধরে রেখেছে। আদরের বোনকে এইভাবে কাঁদতে দেখে নিজেকে আর শক্ত রাখতে পারল না ফাহিম। ওর চোখ দিয়েও গড়িয়ে পড়ল একরাশ কষ্টের অশ্রু। আরাবি বলছে, ভাইয়া, আমি যাব না। তোমরা আমাকে পাঠিয়ে দিও না ভাইয়া। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না ভাইয়া। তোমরা এমন করো না আমার সাথে। ফাহিম আরাবিকে বুকে নিয়েই আগাচ্ছে। ওর আরাবিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, আজ একটু যা আরাবি। এই তো কালই আমরা আসছি, তোকে কালই নিয়ে আসব। ভাব, তুই বেড়াতে যাচ্ছিস, একটা রাতি তো। না, যাব না, যাব না আমি। ফাহিম ইশারা করল জায়ানকে। জায়ান ইশারা বুঝতে পেরে আরাবিকে টেনে ফাহিম থেকে সরিয়ে আনল। আরাবিকে কোলে তুলে নিল এক ঝটকায়। আরাবি আর হুঁশে নেই। সে এক কথাই বলছে, ও যাবে না। জায়ান কোলে নেওয়ায় জায়ানকে খামচি, কিল, ঘুষি সব দিচ্ছে। একসময় আরাবি ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল জায়ানের বুকে। তবুও ওর চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। ফাহিমের কষ্টে বুক ফেটে যাচ্ছে। জায়ান ফাহিমকে আশ্বাস বাণী দিল, কান্না করো না,
ইনশাআল্লাহ তোমার বোনকে রানী বানিয়েই রাখব, কোনো কষ্টকে তাকে উঠে দিব না। ফাহিম মাথা দুলাতেই জায়ান আরাবিকে নিয়ে গাড়িতে উঠে বসল। নূর এইবার এসে ফাহিমের সামনে দাঁড়াল। নূরও কাঁদছে, এটা ভেবে এভাবে তো ওকেও একদিন চলে যেতে হবে ওর পরিবারকে ছেড়ে। তাই আরাবিকে দেখে নিজেও আর কান্না থামাতে পারেনি। নূর কান্নারত স্বরে ফাহিমকে বলল, আপনি কাঁদবেন না, আমি ভাবির খেয়াল রাখব, কোনো চিন্তা নেই। ভাবির যখন মন চাইবে তখনই ভাবিকে এখানে নিয়ে আসব। ভাইয়া নিয়ে না আসলেও আমি নিয়ে আসব। আর আপনার যখন মন চাইবে আপনিও আমাদের বাড়ি আসবেন। সুতরাং এখন কাঁদবেন না, আপনি কাঁদলে আঙ্কেলকে সামলাবে কে? নূর চলে গেল। ফাহিম অবাক হয়ে তাকিয়ে রইল নূরের যাওয়ার পানে। মেয়েটা কি সুন্দরভাবে তাকে বুঝো দিয়ে গেল। একটু আগেও না কিভাবে বাচ্চাদের মতো লাফালাফি করছিল, আর এখন কেঁদে কেটে অস্থির। জায়ানদের গাড়ি চলতে শুরু করল। ফাহিম একদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মনে প্রাণে দোয়া করল যাতে তার বোনটা সুখে থাকে আজীবন। মাইক্রোবাস নিয়েছে জায়ানরা। ড্রিভারের সাথে জায়ানের এক কাজিন বসেছে। তারপর বসেছে জায়ান আর আরাবি। তার পিছনে নূর আর ইফতি আর তাদের আরও একটা কাজিন। জায়ান আরাবিকে বুকে নিয়ে বসে আছে। অতিরিক্ত কান্নার কারণে মাথা ব্যথায় ছটফট করছে আরাবি। তাও ওর কান্না থামছে না। এখনো জায়ানের বুকে নিস্তেজ হয়ে আছে। জায়ান এইবার আরাবির গালে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলে, হয়েছে তো, আর কাঁদে না। কালই তো নিয়ে আসব তোমাদের বাসায়। আরাবি জায়ানের বুকের কাছটায় খামচে ধরল। জায়ান পকেট থেকে রুমাল বের করে আরাবির চোখের জলগুলো মুছে দিল। কিন্তু লাভ কি, আবারও গড়িয়ে পড়ছে তা আপন গতিতে। জায়ান দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার চোখের এক এক ফোঁটা পানি তার কলিজায় ছুরির ন্যায় আঘাত করছে। কিন্তু করার কিছু নেই। এইটাই প্রকৃতির নিয়ম। আদি যুগ থেকে এটাই হয়ে আসছে। জায়ান এইবার হাতের সাহায্যে আরাবি চোখের পানি মুছে দিল। মাথাটা নিচু করে আরাবির কানের কাছে ফিসফিস করে বলল, কেঁদো না তো আর। তুমি যখন চাইবে আমি তখনই তোমায় তোমাদের বাড়ি নিয়ে আসব। এত কান্না করলে অসুস্থ হয়ে পড়বে আরাবি। এইভাবে চোখের জলগুলো ফেলে আমার বুকের দহন বাড়িয়ে দিও না। আরাবি জায়ানের বুকের কাছে যেই হাতটা দিয়ে খামচে ধরেছিল সেই হাতের উপর হাত রাখল জায়ান। একইভাবে আবার বলে, কাঠগোলাপের অশ্রুসিক্ত চোখজোড়া আমার হৃদয়ের পীড়া যে বাড়িয়ে দেয় তা কি সে জানে না। এইভাবে কাঁদলে তো বুকের ভিতরটা ঝাঝরা হয়ে যায়। কাঠগোলাপের চোখে অশ্রু না, তার ঠোঁটে মুক্তজোড়া অমায়িক হাসি বেশি সুন্দর লাগে। আরাবি কান্না থেমে গেল জায়ানের এত আবেগঘন কথা শুনে। বুকের ভিতরটা শীতলতায় ছেয়ে গেল। আর হৃদস্পন্দন বেড়ে গেল। মিয়ে গেল আরও জায়ানের বুকের মাঝে। জায়ান হাসল তা দেখে। তারপর আরাবির ঘোমটার উপরেই চুমু খেয়ে বিড়বিড় করল, অবশেষে আমার অপেক্ষা শেষ হল। তুমি আমার, শুধুই আমার। আমার কাঠগোলাপ, আমার বউ। ঝুম 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 করে বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে। বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কক্ষজুড়ে শীতলতা বিরাজমান। কেননা বারান্দার পুরো দরজাটা খোলা। সেখান থেকেই ঝড়ো হাওয়ার শীতল বাতাস এসে কক্ষটা হিমশীতল করে দিয়েছে। রুমের সাদা পর্দাগুলো বাতাসের দাপটে উড়ে চলেছে অবিরাম। পুরো কক্ষে ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে। হরেক রকম ফুল দিয়ে আজ সাজানো হয়েছে জায়ানের কক্ষ। সেই সাথে ফেইরি লাইটস লাগানো। ফুলে সজ্জিত বিছানায় বসে আছে আরাবি। একটু আগেই সকল নিয়ম রীতি শেষ করে তাকে রুমে এসে দিয়ে গিয়েছে নূর আর তার কয়েকজন কাজিন। প্রচুর অস্থির লাগছে আরাবির। ভয়ে, লজ্জায়, উত্তেজনায় শরীর কেঁপে কেঁপে উঠছে।
ফুলে সজ্জিত কক্ষটার দিকে তাকালেই আরাবির বুক ধড়ফড় করে উঠছে। কিরকম যে এক অনুভূতি, আরাবি নিজেই বুঝতে পারছে না। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। তার মানে জায়ান এসে পড়েছে। বুকটা ধুকপুক করছে আরাবির। পরিহিত বিয়ের লেহেঙ্গা খামছে ধরল আরাবি। উত্তেজনায় বুক কাঁপছে। আচ্ছা, আয়নার সামনে গিয়ে কি নিজেকে একবার দেখে নেবে আরাবি? তখন কান্নাকাটির কারণে মেকআপ বেশি না অল্প একটু খারাপ হয়ে গিয়েছিল। পরে অবশ্য নূর জায়ানের কক্ষে দিয়ে যাওয়ার আগে ওর মেকআপ ঠিক করে দিয়েছে। সুন্দরভাবে ওকে পরিপাটি করে দিয়েছে। নূর ওকে সাজ ধুয়ে ফেলতে বলেছিল। আরাবি বারণ করেছে, কারণ জায়ান ওকে এখনো ভালোভাবে বধূবেশে দেখেনি। তাই তো এখনো এইভাবে সেজে আরাবি। আরাবির ভাবনার ঘোর কাটল কক্ষের দরজা খোলার আওয়াজে। জায়ান এসেছে। মুহূর্তেই হৃৎপিণ্ড 440 ভোল্টের বিদ্যুতের ন্যায় ছুটতে লাগল। জায়ান এসেই গলা খাকারি দিল। কেঁপে উঠল আরাবি। জায়ান ধীরে এসে বসল আরাবির পাশে। আরাবি ঘোমটার আড়ালে আওর চোখে জায়ানকে দেখার চেষ্টা করল। জায়ান একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে দ্রুত চোখ সরিয়ে নিল আরাবি। মনে মনে সাহস জুগিয়ে মিনমিনে স্বরে বলে উঠল, আসসালামু আলাইকুম। জায়ান ধীর স্বরে জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম। জায়ান এইবার শীতল কণ্ঠে বলে, তোমাকে দেখার অনুমতি আছে কি? এমন কথায় আরাবি অবাক হল। তাও সেই নিচু স্বরে বলে, আমি তো আপনারই। অনুমতি নেওয়ার কি আছে? জায়ান তৃপ্তির হাসি দিল। তারপর আরাবির মাথার ঘোমটা উঠিয়ে ফেলল। আরাবি মাথা নিচু করেছিল। জায়ান আরাবির থুতনি হালকা স্পর্শ করে আরাবির মুখ উঁচু করে ধরল। জায়ান যেন থমকে গেল। চোখের পলক না ফেলে মুগ্ধ হয়ে দেখতে লাগল আরাবিকে। ঘোর লাগা কণ্ঠে বলে, মাশা আল্লাহ, আজ যেন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুলটা আমার ঘরে, আমার কাছে, যার তুলনা আর কোনো ফুলের সাথেই হবে না। আরাবি আগে থেকেই চোখ বন্ধ করেছিল। এই কথা শুনে লজ্জায় ও চোখ খিচে বন্ধ করে নিয়েছে। এত লজ্জা, ইস! জায়ান নরম গলায় বলে, তাকাও আরাবি। এইভাবে বললে কি সেই ডাক উপেক্ষা করা যায়? আরাবিও পারল না। পিটপিট করে নয়নজোড়া খুলে তাকালো জায়ানের দিকে। জায়ান এখনো নেশাময় চোখে তাকিয়ে। এই চোখে চোখ মেলাতে পারে না আরাবি। জায়ানের ওই চোখের চাহনি যেন ভয়ঙ্করভাবে আরাবির ভিতরটা দুমড়ে মুচড়ে দেয়। এলোমেলো করে দেয় ওর সমস্ত কিছু। জায়ান আরাবিকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। কি মনে করে যেন উঠে গেল বিছানা থেকে। তারপর নম্র কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে আসো আরাবি। আগে চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে নেই। আরাবি জায়ানের কথা শুনে মাথা দোলাল। ভারী লেহেঙ্গা হওয়ায় আরাবির উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছিল। জায়ান এসে সাহায্য করল আরাবিকে। ফ্রেশ হওয়ার আগে এই গহনা গাটি খুলতে হবে। তাই আরাবি সোজা হেঁটে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখানে টুলে বসে পড়ল আরাবি। পাশের ল্যাম্পটা জ্বালিয়ে নিল। তারপর মাথায় ওড়না খুলে নিল। খোপাতে কতগুলো গোলাপ গাঁথা। এইগুলো ও খুলতে পারবে না। আরাবি তাকালো জায়ানের দিকে। জায়ান আরাবিকেই দেখছিল। আরাবি মাথা নিচু করে বলে, শুনুন, থু, আমায় একটু সাহায্য করবেন? জায়ান বিনাবাক্যে আরাবির কাছে এসে দাঁড়াল। অতঃপর প্রশ্ন করল, কি সাহায্য লাগবে বলো? আরাবি হালকা আওয়াজে বলে, এই যে আমার খোপাতে কতগুলো ফুল, এইগুলা একটু ছুটিয়ে দিন না। আমি নাগাল পাচ্ছি না।
জায়ান মৃদু হেসে আরাবির খোপায় হাত লাগাল। একে একে ফুলগুলো খোপা থেকে তুলে ফেলছে জায়ান। আরাবিও ওর গহনা গাটি খুলছে একে একে। জায়ান ফুল ছুটাতে ছুটাতেই বলে, তুমি চুল বাঁধার সময় হেয়ার সেটিং স্প্রে করনি? আরাবি আয়নায় জায়ানকে একবার দেখে নিয়ে আবারও কানের দুল খোলায় ব্যস্ত হয়ে পড়ল। বলল, না, এইগুলা দিলে চুল নষ্ট হয়ে যায়। এমনিতেই আমার এইটুকুনি চুল, শুধু বলেছি বেবি ক্লিপগুলো দিয়ে আটকে দিতে। বেশ ভালো করেছ। পরমুহূর্তে আবার বিড়বিড় করে বলল, না হলে দেখা যেত এই চুল খুলতে খুলতেই আমার বাসর রাত শেষ হয়ে পানি পানি হয়ে যেত। কিছু বললেন? আরাবি আবছা শুনতে পেয়েছে জায়ান কিছু বলেছে। জায়ান মাথা দুলিয়ে কিছু না বুঝাল। সব গহনা খোলা শেষ। আরাবি উঠে দাঁড়াল। জায়ান গিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে আরাবিকে দিল। বলল, যাও এটা পরে আসো, এখানে প্রয়োজনীয় সব আছে। আরাবি মাথা দুলিয়ে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরাবি প্যাকেটটা খুলে দেখল সুন্দর একটা সাদা জামদানি শাড়ি। আরাবি হাসল, তারপর দ্রুত ফ্রেশ হয়ে শাড়িটা পরে অজু করে বের হয়ে আসল। জায়ান আরাবিকে দেখেই বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটাকে এত সুন্দর লাগে। জায়ান বড় বড় ধাপ ফেলে এগিয়ে গেল আরাবির কাছে। আরাবির অতি নিকটে এসে দাঁড়িয়ে নিষ্প্রভ কণ্ঠে বলে, একদম সদ্য ফুটে ওঠা শুভ্রতায় মোড়ানো স্নিগ্ধ কাঠগোলাপ লাগছে। এই রূপে দেখে বিমোহিত হয়ে আমি মরতে রাজি শতবার, বারবার। আরাবির জায়ানের এইসব আবেগঘন কথা শুনলেই ভালো লাগায় হৃদয়টা রঙিন হয়ে যায়। আরাবি মাথা নিচু করে লজ্জামাখা হাসি দিল। জায়ানও হালকা হেসে বলে, যাও, আলমারি জায়নামাজ আছে তা বের করে বিছিয়ে নেও, আমি অজু করে আসছি। আরাবি মাথা দুলিয়ে সায় দিতেই জায়ান মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আরাবিও এই ফাঁকে জায়ানের কথা মতো কাজ করে নিল। জায়ান ওয়াশরুম থেকে বের হয়ে এসে সোজা আলমারি খুলল, তারপর একটা নামাজের হিজাব দিল আরাবিকে। আরাবি মুচকি হেসে সেটা নিয়ে পরে নিল। তারপর দুজন একসাথে নামাজের মাধ্যমে তাদের নতুন জীবনের পথচলা শুরু করল। নামাজ শেষে জায়ান আরাবিকে নিয়ে বিছানায় বসাল। তারপর আবার চলে গেল। আরাবি দেখছে জায়ানকে। জায়ান এগিয়ে গেল আলমারির কাছে। আলমারি থেকে দুটো প্যাকেট হাতে নিয়ে আবার আসলো আরাবির কাছে। প্যাকেট দুটো নিজের পাশে রেখে এইবার একটু কাছে আসলো আরাবির। আরাবি হকচকিয়ে গিয়ে একটু পিছিয়ে গেল। আরাবিকে অবাক করে দিয়ে জায়ান আরাবির কপালে হাত রেখে চোখ বন্ধ করে নিল। তারপর বিড়বিড় করে কি যেন পড়তে লাগল। আরাবি অবাক চোখে জায়ানকেই দেখছে। খানিকক্ষণ বাদে জায়ান বিড়বিড় করা থামিয়ে দিয়ে চোখ খুলে তাকাল। তারপর আলতো হেসে আরাবির মাথায় ফু দিয়ে দিল। জায়ান এইসব কি করছে বুঝতে না পেরে আরাবি না চাইতেও প্রশ্ন করেই ফেলল, এটা কি করলেন আপনি? জায়ান আলতো হেসে বলে, আমি আল্লাহর বিধান সবটা মেনেই আমাদের নতুন জীবনের পথচলা শুরু করব ভেবেছি আরাবি। আর এইটাও সেই বিধানের মাঝে একটা। স্বামী তার স্ত্রীর কপালে হাত ধরে একটা দোয়া পাঠ করে, তারপর তার কপালে ফু দেয়। আরাবি জায়ানের প্রতিটা কাজে বারবার অবাক হয়। এই লোকটা তাকে আর কত অবাক করবে? এত ভালো কেন জায়ান? আরাবি মনে হয় ও জায়ানকে পেয়ে যেন পৃথিবীর সব পেয়ে গেছে। জায়ান এইবার পাশে রাখা প্যাকেট দুটো নিয়ে আরাবিকে দিল। আরাবি জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই জায়ান বলে, একটাই তোমার মোহরানা আর একটাই তোমার বাসর রাতের উপহার। মোহরানার কথা শুনে আরাবি বলে, মোহরানার এতগুলা টাকা দিয়ে আমি কি করব? তা তুমি জানো। এটা তোমার হক, তোমার প্রাপ্য। এটা পরিশোধ আমাকে করতেই হবে। আমি তাই করলাম। এখন এই টাকা দিয়ে তুমি কি করবে তা তুমি জানো। জায়ানের কথা শুনে আরাবি আর কিছু বলল না।
আরাবি মোহরানার প্যাকেটটা পাশে রেখে দিল। তারপর জায়ানের দেওয়া উপহার খুলে দেখল। সেখানে একটা কোরআন শরীফ, একটা তসবিহ সহ আর একটা জায়নামাজ আছে। আরাবি ভীষণ খুশি হল। হাসি মুখে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জায়ান বলে, দেখি হাতটা দেও। আরাবি ভ্রু কুঁচকে বলে, কেন দেও না? আরাবি হাত দিল। জায়ান সুন্দর একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল আরাবিকে। অতঃপর বলে, পছন্দ হয়েছে নাকি তোমার? ভীষণ হয়েছে। জায়ান হালকা হেসে এইবার উঠে দাঁড়াল। বলল, ওগুলো দেও, রেখে আসি। আরাবি মোহরানাগুলো আর উপহারগুলো জায়ানকে দিল। জায়ান গিয়ে সেগুলো রেখে আসলো। তারপর আরাবির পাশে আবার বসে পড়ল। এতক্ষণ ঠিক থাকলেও এখন আর নিজেকে ঠিক রাখতে পারছে না আরাবি। সব তো শেষ নিয়ম। এইবার কি করবে জায়ান? অস্থির আরাবির গালে আলতো করে হাত ছোঁয়ালো জায়ান। শীতল হাতের ওই ছোঁয়া পেয়ে কেঁপে উঠল আরাবি। জায়ান আরেক হাত আরাবির কোমরে রেখে ওকে একেবারে টেনে নিজের কাছে টেনে আনল। তারপর কোন কিছু না ভেবেই আরাবিকে শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। আরাবির কি হলো কে জানে। ও নিজেও জায়ানকে আঁকড়ে ধরল। জায়ান আরাবির চুলের ভাঁজে চুমু খেল দীর্ঘ সময় নিয়ে। তারপর কোমল স্বরে বলে উঠে, তুমি আমার অনেক সাধনার আরাবি, আমার একান্ত সবচেয়ে প্রিয় শুভ্রময়ী এক কাঠগোলাপ। আরাবি কিছু বলল না, শুধু নিবিড়ভাবে মুখ লুকালো জায়ানের বুকে। এ যেন এক পরম শান্তির স্থান আরাবির জন্যে, সবচেয়ে নিরাপদ, ভরসাযোগ্য স্থান। তীব্র থেকে তীব্র হচ্ছে বারিধারা। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। বাতাসে শীতলতা বেড়ে গিয়েছে বহুগুণ। ঘরের দরজা জানালা সব খোলা থাকায় হুহু করে সেই শীতল বাতাস কক্ষে প্রবেশ করছে। শীতল বাতাসের স্পর্শ পেয়ে আরাবির ছোট্ট নরম দেহটা কেঁপে কেঁপে উঠছে। আরাবি ঠান্ডায় আরো গুটিয়ে যেতে চাচ্ছে জায়ানের বুকের মাঝে। জায়ানের বক্ষের উষ্ণতায় নিজেকে জড়িয়ে নিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্যে প্রয়াস চালাচ্ছে। জায়ান বুঝতে পেরে যেন আরো আষ্টে পৃষ্ঠে চেপে ধরল আরাবির নরম দেহটা। আরাবি কাপা গলায় বলে, বারান্দার দরজা আর জানালাগুলো বন্ধ করতে হবে। জায়ান চোখ বন্ধ করে বলে, উহু, এইভাবেই থাকুক, আমার শীত লাগছে। আরাবির মিনমিনে কণ্ঠ শুনে জায়ান এইবার আরাবিকে নিজের থেকে ছাড়িয়ে নিল। এইবার ঠান্ডায় যেন আরাবি শরীর হিম হয়ে যাওয়ার উপক্রম। জায়ান আরাবির শাড়ির আঁচল ভেদ করে হাত গলিয়ে দিল আরাবির চিকন মসৃণ কোমরে। কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে নিল আরাবি। জায়ান এইবার তার শক্তপোক্ত পুরুষালী হাত দিয়ে স্পর্শ করল আরাবির কপল, মানে গাল। আরাবি নিভু নিভু চোখে তাকাল। জায়ানের অস্থির মুখশ্রী দেখে বুকটা ধক করে উঠল। এদিকে জায়ান কিছু বলতে নিয়েও বারবার আটকে যাচ্ছে। এত অপেক্ষার পর আজ আরাবি তার একমাত্র একান্ততার। আরাবিকে নিজের এতটা কাছাকাছি দেখে জায়ান নিজেকে সামলে রাখতে পারছে না। হৃৎপিণ্ডের তীব্র দহন যেন ঝলসে দিচ্ছে ওর সবকিছু। আরাবিকে খুব করে চাইছে ও, পুরোপুরি নিজের করে চাইছে। কিন্তু কোথায় যেন একটা জোরতা কাজ করছে ওর। আরাবি কি ওকে মন থেকে মেনে নিয়েছে? মানতে পারবে কি সে জায়ানকে? আরাবি জায়ানের অস্থিরতা বুঝতে পারল। ওর গালে রাখা জায়ানের শক্তপোক্ত হাতটার উপর নিজের নরম হাতটা দিয়ে স্পর্শ করল। জায়ানের ব্যাকুল কণ্ঠস্বর, আরাবি আমি, তুমি মানে? হুশ, অস্থির হবেন না। আরাবির ধীর কণ্ঠে জায়ান জোরে জোরে শ্বাস নিতে লাগল। নিজেকে সামলানোর প্রয়াস করতে লাগল। কিন্তু প্রতিবার সে ব্যর্থ। আরাবির শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে যেন তার নারীময়ী সৌন্দর্য উপচে পড়ছে।
কোনো পুরুষ কি তা দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। আবার যদি সে হয় তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার ভালোবাসার মানুষ, জায়ান নিজের বুকের এই দহনক্রিয়া কিভাবে থামাবে? ঠিক কিভাবে? আরাবি জায়ানের চোখে চোখ রাখল। লজ্জায় তার সারা শরীর কাঁপছে। তাও কেন যেন জায়ানের অস্থিরতা, এত ব্যাকুলতা ও উপেক্ষা করতে পারছে না। সে জানে জায়ান তাকে খুব করে চাইছে। তাও ওর জন্যেই সে তীব্রভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছে। আরাবি জোরে জোরে শ্বাস নিয়ে ধীর আওয়াজে বলে উঠল, আ আমি জানি আপনার এত অস্থিরতা কেন। আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনি আমার স্বামী। আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে আমার ভালো লাগে। আপনার সবকিছু আমার ভালো লাগে। আপনাকে আমি বিশ্বাস করি, সবচেয়ে বেশি ভরসা করি। জায়ান আরাবির প্রতিটা কথায় যেন তীব্রভাবে অবাক হয়েছে। আরাবি যে এইভাবে ওকে এই কথাগুলো বলবে ভাবেনিও। জায়ান শুকনো ঢোক গিলল। কাপা স্বরে বলল, আরাবি আর ইউ সিউর? আরাবি জোরে শ্বাস ফেলে জায়ানের গলা জড়িয়ে ধরে জায়ানের ঘাড়ে মুখ গুজে দিল। জায়ান চোখ বন্ধ করে নিল। দুহাতে ঝাপটে ধরল আরাবির কোমর। তারপর ধীরে আরাবিকে শুইয়ে দিল। আরাবি নিভু চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান সকল ভালোবাসা দিয়ে চুমু খেল আরাবির কপালে। তারপর মুখ উঠিয়ে একধানে তাকিয়ে থাকল একধানে আরাবির দিকে। তারপর হুট করে আরাবির সারা মুখ জুড়ে এলোপাথারিভাবে চুমু খেতে লাগল। ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে গেল আরাবি। বাহিরে বাড়ছে তীব্র ঝড়ো হাওয়ার প্রকোপ। সেই সাথে বাড়ছে জায়ানের এলোমেলো অস্থির আচরণ। আরাবির ছোট্ট নরম দেহের প্রতিটি ভাঁজে জায়ানের তীব্র ভালোবাসার উষ্ণ স্পর্শ যেন ঝড় উঠিয়ে দিচ্ছে। আরাবির উদরে একের পর এক ঠোঁটের আবেশ দিয়ে জায়ান নিজের টি-শার্ট একটানে খুলে ছুঁড়ে ফেলল। তারপর আবারও অস্থির হয়ে আরাবির কাছে এসে নিজের অধর দ্বারা আঁকড়ে ধরল আরাবির অধর। জায়ান নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিল আরাবির কাছে। আরাবির ছোট্ট দেহটা জায়ানের বলিষ্ঠ দেহের মাঝে চাপা পড়ে আছে। ক্ষণে ক্ষণে যন্ত্রণাময় সুখে কুঁকড়ে গিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে জায়ানের পিঠ। সারা কক্ষে দুজন কপতির ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শোনা যাচ্ছে। সেই সাথে কিছু যন্ত্রণাময় সুখের কাতর গোঙানির কণ্ঠস্বর। দীর্ঘ এক ভালোবাসাময় রাত স্বামী সোহাগে কাটিয়ে উঠল আরাবি। পিটপিট নয়নজোড়া মেলে তাকাল। একটু নড়তেই যেন চিরমিরিয়ে উঠল শরীরের প্রতি ভাঁজের অসহ্য যন্ত্রণা। ব্যথায় ঠোঁট কামড়ে ধরল আরাবি। সামান্যটুকু নড়ার শক্তিও অবশিষ্ট নেই শরীরে। বহু কষ্টে ঘড়ির দিকে তাকাল আরাবি। ভোর 4টা বাজে মাত্র। মাত্র 1.5 ঘন্টা ঘুমাল। মুখটা ঘুরিয়ে আবার তাকাল নিজের দিকে। চক্ষুশূল হয় জায়ানের ঘুমন্ত মুখশ্রী। আরাবি বক্ষগহ্বরের ঠিক মধ্যিখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। এত যন্ত্রণা কষ্ট যেন এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল। চোখে মুখের কাতরতা সরে গিয়ে বিরাজমান হল একরাশ মুগ্ধতা। আরাবি মুগ্ধ হয়ে দেখতে থাকল জায়ানকে। কে বলবে এই যে সে কাল রাত কি পাগলামিই না করল। তাদের মিলিত হওয়ার সময়টায় জায়ান যে বিড়বিড় করে তাকে কতবার যে ভালোবাসি বলেছে তা হিসেব ছাড়া। যন্ত্রণায় যখন কাতরে উঠছিল আরাবি। আরাবি সেই কষ্টে নিজেও কষ্ট পেয়ে সরে যেতে চেয়েছিল বহুবার। তবে তা আরাবি দেয় না। জায়ানের মাঝে বিলীন করে দিয়েছিল নিজেকে। নিজের সর্বস্ব সঁপে দিয়েছিল জায়ানের কাছে। রাতের কথাটুক স্মরণ হতেই আরাবি লজ্জায় হাঁসফাঁস করে উঠল। ওর এত নড়াচড়ায় ঘুমটা ছুটে আসলো জায়ানের। জায়ান ঘুমন্ত কণ্ঠে বলে উঠে, নর না তবুও। আমি ঘুমাচ্ছি তো।
কেঁপে উঠল আরাবী। কি ভয়ানক মাদকতা এই লোকটার ঘুমন্ত কণ্ঠে! বুকের ভিতরটায় ঝংকার তুলে দেয় এই কণ্ঠ। আরাবী জোরে শ্বাস ফেলল। তাকে উঠতে হবে। কিন্তু লোকটা যেভাবে হাত পা দিয়ে ঝাপটে ধরেছে তাকে, উঠার জো নেই। এদিকে জায়ানের ঘুমে বেঘাত ঘটায় এইবার জায়ান পুরোপুরি সজাগ হয়ে গেল। সজাগ হতেই কাল রাতের ভালোবাসাময় প্রতিটা মুহূর্ত স্মরণ হতেই তৃপ্তিময় হাসি ফুটে উঠল জায়ানের ঠোঁটের কোণে। কাল তার আরাবী তার কাঠগোলাপকে আপন করে নিয়েছেও। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে ও আরাবীর মাঝে। বুঝাতে পেরেছে ঠিক কতটা ব্যাকুল ও আরাবীর জন্যে। জায়ান হাসি হাসি মুখে মুখ উঠিয়ে তাকালো আরাবীর দিকে। জায়ান একটু নড়ে উঠতেই আরাবীর যেন ব্যথায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাতরে উঠল আরাবী। ঘাবড়ে গেল জায়ান। দ্রুত উঠে বসল। আরাবী না চাইতেও চোখের জল ছেড়ে দিল। জায়ানের শক্তপোক্ত দেহটা ওর দেহের উপর নড়ে উঠতেই ব্যথা বেদনাগুলো যেন কিরমিরিয়ে উঠেছে। জায়ানের দৃষ্টি ঘুরিয়ে আরাবীর নরম দেহের উপর ঘুরপাক খেল। আরাবীর শরীরে স্পষ্ট দৃশ্যমান হয়ে ফুটে আছে কাল জায়ানের দেওয়া প্রতিটি ভালোবাসার চিহ্ন। দীর্ঘশ্বাস ফেলল জায়ান। আরাবীর কষ্টে বুক ভার হয়ে আসল জায়ানের। তীব্র অনুশোচনা জেগে উঠল মনে। কাল এমনটা না হলেও পারত। নিজেকে কষ্ট করে হলেও নিয়ন্ত্রণ করা দরকার ছিল ওর। তারপর আবার ভাবল আজ হোক কাল একসময় না একসময় এমন মুহূর্তটা আসতেই ওদের মাঝে। ঠিক তখনও এমন কষ্টের মুখোমুখি হতো আরাবী। এটাই যে হবার কথা। জায়ান আরাবীর গালে নরমভাবে স্পর্শ করে কাতর গলায় বলে, আই এম সরি কাঠগোলাপ। এই একটা ডাক। এই একটা ডাকেই যেন আরাবীর সকল যন্ত্রণা উধাও হয়ে গেল। আরাবী ঠোঁটে হাসি টেনে নিয়ে বলে, উহু, সরি বলতে হবে না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়াল। তারপর আরাবীকেও পাজাকোলে তুলে নিল। আরাবী লজ্জা পেল। লজ্জা রাঙ্গা মুখশ্রী লুকালো জায়ানের বুকের মাঝে। জায়ান আরাবীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ আরাবী। সবকিছুর জন্যে ধন্যবাদ। তোমাকে আমার জীবনে আসার জন্যে, আমাকে ভালোবাসা শিখানোর জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার কাঠগোলাপ। আরাবী এক হাত দিয়ে শক্ত করে ধরল জায়ানের গলা। জায়ান আরাবীকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। দুজনে লম্বা গোসল নিয়ে ফ্রেশ হল। জায়ানের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে আরাবী। জায়ান নরম স্পর্শে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরাবী কি যেন আঁকিবুকি করছে জায়ানের বুকে। আর জায়ান সে তো ব্যস্ত তার কাঠগোলাপকে দেখতে। অনেকক্ষণ চলে গেল। আরাবী ঘুমাচ্ছে না দেখে জায়ান জিজ্ঞেস করল, ঘুমাচ্ছ না কেন? আরাবী ছোট্ট কণ্ঠে বলে, আসছে না তো। আরাবীর কথায় জায়ান কিঞ্চিত হাসল। তারপর কি যেন একটা ভেবে বলল, একটা গল্প শুনবে আরাবী? আরাবী এইবার ডাগর ডাগর চোখে তাকালো জায়ানের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, গল্প বলবেন আপনি? হ্যাঁ। আচ্ছা, শুনব। আপনি বলুন। জায়ান জোরে শ্বাস ফেলল। তারপর চোখ বুজে অনেক কিছু ভাবল। কিঞ্চিত সময় পেরিয়ে যেতেই জায়ান ধীরে বলা শুরু করল, সেদিন মিটিং ছিল অফিসে। মিটিংয়ে কি যেন একটা গোলমাল হয়েছিল। তাই প্রচণ্ড রেগেছিলাম আমি। অফিসের স্টাফদের ধমকে ধামকে নিজের কেবিনে এসে দরজা আটকে দিলাম। আমার রুমের একটা দেয়াল পুরো কাচের। সেখান থেকে বাহিরের পুরো শহর দেখা যায়। কাচের দেয়ালে দুহাত ঠেকিয়ে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। ঠিক তখনই দেখলাম একটা মেয়ে আমাদের অফিসের গেট দিয়ে ঢুকছে। ভীতু তার চাহনি।
এদিক সেদিকে তাকিয়ে এগিয়ে আসছে অফিসের দিক। বিশ্বাস করো আমার কি হলো আমি নিজেই জানি না। এতক্ষণের সেই রাগ গলে পানি হয়ে গেল। আমি নির্নিমেষ মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। মেয়েটা চলে গেল অফিসের ভিতরে। আমি নড়লাম না, সেখানেই দাঁড়িয়ে রইলাম। প্রায় আধা ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকলাম। তার একটু পরেই আবার মেয়েটা আসলো। চলে যাচ্ছে মেয়েটা। হঠাৎ দেখলাম সে হাঁটা থামিয়ে দিয়ে আমাদের অফিসের পাশে একটা কাঠগোলাপের দিকে এগিয়ে যাচ্ছে। গাছটার কাছে এগিয়ে গিয়ে একটা কাঠগোলাপ ছিঁড়ে নিয়ে কানের পিঠে গুজে দিল মেয়েটা। তখন তাকে কি পরিমাণ সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। সাদা জামা পরিহিত মেয়েটাকে দেখে আমার ঠিক ওই কাঠগোলাপের মতোই তাকেও শুভ্রতায় মুড়ানো স্নিগ্ধ একটা ফুল লাগছিল। আমি বিমোহিত হয়ে তাকে দেখছিলাম। আমি এতটাই বিভোর ছিলাম যে এই ফাঁকে মেয়েটা চলে গেছে বুঝতেই পারলাম না। যখন বুঝলাম মেয়েটা চলে গেছে আমি হন্তদন্ত হয়ে ছুট লাগালাম নিচে। তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথায় তাকে পেলাম না। মন খারাপ নিয়ে আবার অফিসে ফিরে আসলাম। আমায় এরকম অগোছালো ছন্নছাড়া অবস্থায় ছুটে বেরিয়ে যেতে দেখে সবাই অবাক হয়ে দেখছিল আমায়। আমার সেদিকে কোনো ধ্যান ছিল না। আমার মন তো পড়ে রইল সেই কাঠগোলাপের কাছে। এরপর থেকে আমি আর আমার মাঝে ছিলাম না। মেয়েটার ভাবনায় দিনরাত বিভোর থাকতাম। নাওয়া খাওয়া কিছুর খেয়াল থাকত না। অনেক খুঁজেছিলাম তাকে, কিন্তু পেলাম না। ভগ্ন হৃদয় নিয়ে আরো নেতিয়ে পড়লাম আমি। বাবা মা দুজনে চিন্তিত হয়ে পড়ল আমার অবস্থা দেখে। তাই তারা সিদ্ধান্ত নিল আমাকে কিছুদিনের জন্যে বিদেশে পাঠাবেন, যাতে আমার মনটা যদি একটু ভালো হয়, যাতে আমি একটু সুস্থ হয়ে উঠি। কিন্তু তারা তো আর জানে না আমার একমাত্র সুস্থ হওয়ার মূল ওষুধ ওই মেয়েটা, যার জন্যই এত কিছু। বাবা মা জোরজবরদস্তি করে সিঙ্গাপুর পাঠিয়ে দিল। কতবার এসে পড়তে চাইতাম, মা বাবা জোর করতেন আর কিছুদিন যেন থেকে আসি, নিজেকে ভালোভাবে রিফ্রেশ করে আসি। কিন্তু তারা তো আর বুঝতে পারত না আমি এভাবে কোনোদিন ঠিক হব না। পাক্কা 1 মাস পর দেশে ফিরলাম। দেশে ফেরার 2 দিন পর মিটিং ছিল, কিন্তু বাবা নাকি সেটা অ্যাটেন্ড করতে পারবে না। কি একটা কাজ নাকি তার আছে, তাই জোর করে আমায় পাঠালেন। কিন্তু মিটিং শেষ হতে দেরি হলো, তাই আমায় ফোন করে জানালো সে যেখানে আছে সেখানে যেতে হবে। আমি প্রথমে রাজি হলাম না। পরে বাবা এমন ভাবে বলল না করতে পারলাম না। শত বিরক্ত নিয়েও আসলাম সেখানে। এসে জানতে পারলাম বাবা আমার জন্যে মেয়ে দেখতে এসেছেন। এটা শুনে তীব্র রাগে মন চাচ্ছিল সব ভেঙে গুড়িয়ে দেই, কিন্তু পারলাম না। কাঠ হয়ে বসে রইলাম বাবার পাশে। কিন্তু কে জানতো আমার এত সব পাগলামি, এত সব অস্থিরতা সৃষ্টিকারী ব্যক্তিটি এখানেই আছে। জানলে না হয় আরো আগেই ছুটে চলে আসতাম। যখন সে তার মিষ্টি কণ্ঠে সালাম জানালো, বিশ্বাস করো আমি আর আমার মাঝে ছিলাম না। আমি রিয়েকশন দিতে ভুলে গেলাম। তার সাথে কথা বলার জন্য আমাকে ছাদে যেতে বলা হলো। কত কিছু বলবো মনে মনে সাজালাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। শাড়ি পরিহিত তাকে ঠিক কতটা সুন্দর লাগছিল আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। নিজের বেকুলতা লুকোতে ফোন ঘাটাঘাটি করতে শুরু করলাম। তবে আমার সম্পূর্ণ মনোযোগ তার দিকেই ছিল। মেয়েটা বুঝলো তো সেই বিষয়টা। সে ব্যস্ত লজ্জা পাওয়ায়, আর তার লজ্জা মিশ্রিত মুখশ্রী দেখে বারবার ঝাঁঝরা হয়ে যাচ্ছিল আমার হৃদয়। ইফতি হঠাৎ এসে জানালো নিচে সবাই নাকি ডাকছে। তাই আমি দ্রুত ছুটলাম, কারণ তার সামনে বেশিক্ষণ থাকলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম। তাই তার আগেই চলে যেতে নিলাম। কিন্তু মেয়েটা পড়ে যেতে নিতেই আমি তাকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে নিলাম। অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি, সেই সাথে রাগও লাগছিল আমার।
মেয়েটা এত কেয়ারলেস কেন? সে যদি না ধরতো তাহলে কি হতো তার কোনো ধারণা আছে? তাই রেগে বকে দিলাম মেয়েটাকে। ভয়ে মেয়েটা কেঁপে উঠল, আর তার কেঁপে ওঠা দেহটা দেখে শিহরণ বয়ে যাচ্ছিল আমার মনে প্রাণে। তাই দ্রুত চলে আসলাম সেখান থেকে। বিয়ে ঠিক হলো আমাদের। সেই দিন খুশিতে বাবাকে জড়িয়ে ধরে বসে রইলাম অনেকক্ষণ। বন্ধুর মতো বাবাকে সব খুলে বললাম আমি। সেও আমার কথা শুনে খুব খুশি হলো। একে একে প্রহর গুনতে লাগলাম তাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার জন্যে। এরই মধ্যে তার সাথে নানান ছুতোয় দেখা তো আছেই। একে একে গায়ে হলুদ, বিয়ে সব সম্পূর্ণ হলো। তাকে নিজের করে পেলাম আমি। আজ সে আমার স্ত্রী, আমার সহধর্মিণী, আমার কাঠগোলাপ, আমার সব, আমার সব, আমার সব কিছু। তাকে আজ আমি নির্দ্বিধায় বলতে পারি, ভালোবাসি কাঠগোলাপ। যাকে আমি অনেক ভালোবাসি সে আর কেউ না, সেটা তুমি আরাবেই। তোমায় আমি অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। তুমি আমার কাছে কি তার ব্যাখ্যা আমি ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না, কারণ তার সাধ্যি আমার নেই। শুধু এতটুকু শুনে রাখো, আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার মনের মধ্যিখানে খুব যত্ন করে রাখবো, খুব করে আগলে রাখবো। আর এর বিনিময়ে বেশি কিছু চাই না। আমার জন্য তোমার মনে একটুখানি জায়গা দিও। বিশ্বাস করো, ভরসা রেখো। যেভাবে গতকাল রাতে বিশ্বাস করেছিলে, ভরসা রেখেছিলে। আর আমি কখনো তোমায় নিরাশ করব না। এইটা জায়ান সাখোয়াদের ওয়াদা তোমার কাছে। চলবে।